আজকে আমরা শুরু যেটা করছি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ভেক্টর পার্টটা শুরু করছি। ঠিক আছে, তো ভেক্টরে কী কী জিনিস মনে রাখতে হবে, কি পড়বো, কোনগুলো লাগবে, সেগুলো আমি একে একে লিখছি, তারপর অঙ্ক দেখাচ্ছি। তো ভেক্টর অ্যালজেব্রা, প্রথমেই যেটা করব আমরা, যে একদম বেসিক জিনিস, যে এ ডট বি, তার মানে এটা হলো এ বি কস থিটা। থিটাটা হলো অ্যাঙ্গেল বিটুইন দেম, হলো এটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যদি এ ক্রস বি, তাহলে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা হলো রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুযায়ী এ ক্রস বি এর ডিরেকশনটা, এবং এ ক্রস বি ভেক্টরটা যেটা এসছে সেটা অবশ্যই এ এবং বি যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমরা স্কেলার প্রোডাক্ট বলি, ডট প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট। এইটা লিখে রাখ, স্কেলার প্রোডাক্টটা বা ডট প্রোডাক্টটা, ডট প্রোডাক্ট যেহেতু স্কেলার কোয়ান্টিটি তার জন্য ডট প্রোডাক্ট ইজ ইনভারিয়েন্ট আন্ডার rotational transformation. rotational ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যালো, প্রুফ যদি কেউ দেখতে চাও বই থেকে দেখে নেবে। ঠিক আছে, যে কি করে ডট প্রোডাক্ট ইনভারিয়েন্ট থাকে রোটেশনাল ট্রান্সফরমেশনে। ঠিক আছে, কিন্তু ক্রস প্রোডাক্টটা কিন্তু ইনভারিয়েন্ট থাকে না। তার মানে ভেক্টর কোয়ান্টিটি ইনভারিয়েন্ট থাকে না, স্কেলার কোয়ান্টিটি রোটেশনাল ট্রান্সফরমেশনে ইনভারিয়েন্ট থাকে। এই যে রোটেশনাল ট্রান্সফরমেশন বলছি, ফার্স্ট সেমে পড়ানো হয়েছিল এটা। ঠিক আছে, যাদের মনে আছে, রোটেশনাল একটা ম্যাট্রিক্স থাকে। সেই রোটেশনাল ম্যাট্রিক্সটা আমি যদি ভাবি আর জেড ভাবি, আর জেড মিনস জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হচ্ছে। তার মানে কি? তার মানে হলো, আগে মানেটা বলি তারপর ম্যাট্রিক্সটা লিখছি। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স ক্রস ওয়াই, দ্যাট ইজ পারপেন্ডিকুলারলি স্ক্রিন থেকে আউটার ডিরেকশনে জেড অ্যাক্সিস। ঠিক আছে না? এবার আমি কি করলাম, ধর এই প্লেনে আমার, মানে যেটা ল্যাপটপ স্ক্রিন, সেই স্ক্রিনে আমার এক্স ওয়াই অ্যাক্সিস আছে। জেড অ্যাক্সিসটা বুঝতে পারছো, এক্স ক্রস ওয়াই করলে জেড হয়, অর্থাৎ পারপেন্ডিকুলারলি উপরের দিকে। হলো, এবার ভাবো ওই জেড অ্যাক্সিসকে কেন্দ্র করে বা জেড অ্যাক্সিসকে অ্যাক্সিস করে আমার এক্স ওয়াই অ্যাক্সিসটা যদি রোটেশন করে, দ্যাট ইজ ধরো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তার মানে এক্স অ্যাক্সিসটা এখানে চলে গেল আর ওয়াই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার আছে, তার মানে ওয়াই অ্যাক্সিসটা সামওয়্যার এখানে চলে গেল। ঠিক আছে, জেড অ্যাক্সিস কিন্তু একই থাকলো, জেড অ্যাক্সিস কিন্তু একই থাকলো। ঠিক আছে না? তাহলে রোটেটেড ফ্রেমে আমি ভাবছি এক্সটা তার মানে এক্স প্রাইম হয়েছে, ওয়াইটা ওয়াই প্রাইম হয়েছে। ঠিক আছে, কত অ্যাঙ্গেল রোটেট করে? থিটা অ্যাঙ্গেল রোটেট করে। এটা ফার্স্ট সেমে পড়েছো, হলো রোটেশনাল ট্রান্সফরমেশন। হলো, এই রোটেশনাল ট্রান্সফরমেশনের করেসপন্ডিং একটা ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটা হলো, যদি জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হয়,
সেই ম্যাট্রিক্সটা হলো cos থিটা sin থিটা 0 মাইনাস sin থিটা cos থিটা 0 0 0 1। এটা হলো যদি জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হয়। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হলেও লেখা যাবে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হলেও লেখা যাবে, অল্প একটু চেঞ্জ হবে, ঠিক আছে না? তো রোটেশনাল ম্যাট্রিক্স হলো এইটা হলো। এর প্রপার্টি কি? এর প্রপার্টি হলো ডিটারমিনেন্ট ভ্যালু 1 আর ট্রেস ভ্যালু কত? ট্রেস মানে ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল cos থিটা প্লাস sin থিটা, ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগফল sin থিটা প্লাস cos থিটা প্লাস sin থিটা প্লাস 1, এটা হলো ট্রেস ভ্যালু, ঠিক আছে হলো। বেসিক্যালি এটা কি করে এসেছিল? ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে না, cos থিটা প্লাস cos থিটা হবে না? সরি 2 cos থিটা প্লাস 1, সরি ডায়াগোনাল এলিমেন্ট অফ 2 cos থিটা প্লাস 1, ঠিক আছে, cos থিটা প্লাস cos থিটা প্লাস 1, ঠিক ঠিক ভুল লিখেছিলাম হলো। আচ্ছা, তো এইটা কোথা থেকে এসেছিল? আমার নতুন ফ্রেমটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এইটা ইজিক্যাল টু তার মানে আর জেড ম্যাট্রিক্সটা ইন্টু এক্স ওয়াই জেড, এটা প্রুভও করা হয়েছিল হলো। এই ট্রান্সফরমেশনে ডট প্রোডাক্টটা আমার ইনভ্যারিয়েন্ট ছিল হলো। তো এইটা হলো আমার প্রথম জিনিস, তার মানে প্রথম জিনিস যে এ ডট বি, এ ক্রস বিটা হলো, এ ক্রস বিটা হলো ভেক্টর, সেটা পারপেন্ডিকুলার টু তোমার যে প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে। এখান থেকে কি কি প্রবলেম টাইপের দিতে পারে? প্রজেকশনের একটা ব্যাপার আছে জানো হলো। দুটো ভেক্টর দিয়ে এ এবং বি দুটো ভেক্টর দিল ধরো, তো দুটো ভেক্টর দিয়ে যদি বলে যে কোনো একটা ভেক্টর বরাবর অন্য ভেক্টরটার প্রজেকশন কীরকম হবে, তো সেইটা বের করা যাবে। যেমন ধরো আমি যদি বলি প্রজেকশন অফ এ অ্যালং বি, এটা যদি বলি তাহলে বেসিক্যালি এটা করতে হয় কি, এ ডট যে ভেক্টর বরাবর তার ইউনিট ভেক্টরের সঙ্গে ডট করতে হয়। ইউনিট ভেক্টর নিশ্চয়ই বের করতে পারো তোমরা, কেন ফিজিক্যালি এইটা ধরো বি ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে না? তাহলে আমার ফিজিক্যালি কি বি ভেক্টর বরাবর এর প্রজেকশন মানে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, তার মানে এই পার্টটুকু, এইটা যদি থিটা হয় তার মানে এইটা নিশ্চয়ই এ কস থিটা, তো এইটা করলে এ কস থিটাই পাওয়া যায়, এ ডট বি ইউনিট ভেক্টর করলে এ কস থিটাই পাওয়া যায়, ঠিক আছে। এটা একটা জিনিস পাওয়া যায় ডট প্রোডাক্ট দিয়ে। 2 নম্বর অ্যাঙ্গেল বার করা যায়, ডট প্রোডাক্ট ইউজ করে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করা যায়, জানো বললাম না এটার। 3 নম্বর যদি পারপেন্ডিকুলার হয় দুটো ভেক্টর, তাহলে এ ডট বি করলে cos 90 অতএব 0 হয়, তাহলে পারপেন্ডিকুলার প্রুভ করলে দুটো ভেক্টর দিতে পারে, দিয়ে বললো কোনো একটা কিছুর ভ্যালু কত হলে এ ডট বি এর ভ্যালু এ বি পারপেন্ডিকুলার হবে, অতএব এ বি ডট বি। 4 নম্বর বের করতে পারলে দুটো ভেক্টর দিয়ে দিল ধরো, দিয়ে বললো ধরো যে ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর বার করো, তার মানে পারপেন্ডিকুলার টু এ প্লেন ভেক্টর বার করা যেতে পারে ক্রস প্রোডাক্ট ইউজ করে, রাইট? বেশ। 5 নম্বর প্যারালাল যদি হয় দুটো ভেক্টর, তাহলে আমরা করি এ ক্রস বি 0 করি, প্যারালাল বা অ্যান্টি প্যারালাল যাই হোক, ঠিক আছে। প্যারালাল মানে এইরকম ভেক্টরের ক্ষেত্রেও হতে পারে ক্রস প্রোডাক্ট 0, আবার একটা এইদিকে একটা এইদিকে, সেই ক্ষেত্রেও ক্রস প্রোডাক্ট করলে 0 পেতে পারো, ঠিক আছে। আর কি, আর ফিজিক্যালি মানে তোমার থিওরিটিক্যালি কোশ্চেন দিলে ডট প্রোডাক্টটা ইনভারিয়েন্ট থাকে আন্ডার রোটেশনাল ট্রান্সফরমেশন, ঠিক আছে হলো। আচ্ছা, এইগুলো অঙ্ক করার সময় ইউজ হবে
হলো। আচ্ছা, এবার আমরা চলে যাই তাহলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট থেকে কি কি ইউজ করা যেতে পারে সেটা হলো। এবার আমরা ট্রিপল প্রোডাক্টে চলে যাই। এবার আমরা ট্রিপল প্রোডাক্টে চলে যাই। তোমরা জানো ট্রিপল প্রোডাক্ট দু রকমের হয়, একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর একটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো এ ডট বি ক্রস সি, যদিও এখানে ব্র্যাকেটটা মাস্ট নয়, ব্র্যাকেটটা না দিলেও হয়, কারণ ক্রস প্রোডাক্ট না করে ডট প্রোডাক্ট কখনোই করা যাবে না। ঠিক আছে, হলো। তো এ ডট বি ক্রস সি এইটা ইজিক্যাল টু, জানো অর্ডারটা মেনটেন করে বা সাইক্লিক অর্ডারটা মেনটেন করে বি ডট সি ক্রস এ, এইটা ইজিক্যাল টু সি ডট এ ক্রস বি। তিনটেই স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। এবং বার করে কি করে, এইটা একটা ডিটারমিনেন্টের হেল্প নিয়ে বার করা যায়। জানো প্রথম রোতে এর কম্পোনেন্টগুলো, তার মানে এ এক্স এ ওয়াই এ জেড, সেকেন্ড রোতে বি এর কম্পোনেন্টগুলো, দ্যাট ইজ বি এক্স বি ওয়াই বি জেড, আর লাস্টে সি আছে, তাহলে সি এক্স সি ওয়াই সি জেড। এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে বেসিক্যালি একটা স্কেলার ফাংশন পাবে। হলো, তাহলে এইটার ডিটারমিনেন্ট ভাঙনো পারবে। প্রথমে বি বি এক্স বি ওয়াই বি জেড ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে সি এক্স সি ওয়াই সি জেড, থার্ড রোতে এ এক্স এ ওয়াই এ জেড। হলো, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এই তিনটে, এই স্কেলার যে ট্রিপল প্রোডাক্ট, এই স্কেলার ট্রিপল প্রোডাক্টে তিনটে ভেক্টরের মধ্যে যদি যে কোনো দুটো সমান হয়ে যায় তাহলে সমান জিরো হয়ে যাবে। কেন বুঝতে পারছো, যে যদি এ ডট বি ক্রস বি করো তাতেও জিরো, আবার যদি বি ডট বি ক্রস সি করো তাতেও জিরো। কেন, কারণ বি ডট যখনই করবে, বি ডট বি ক্রস সি যখনই করবে তখন এটাকে তো ভাঙা যাবে, সি ডট বি ক্রস বি, অর্থাৎ বি একই ভেক্টর দুটো ক্রস করলে জিরো হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ, এবার এটা হলো ট্রিপল স্কেলার ট্রিপল প্রোডাক্ট হলো। এবং এই যে এই জিনিসটা এ ডট বি ক্রস সি, এটা একটা স্কেলার ফাংশন, এবং এইটা কি দেবে, এটা দেবে যদি এ বি সি তিনটে ভেক্টর হয় এবং তিনটে ভেক্টর দিয়ে যদি একটা প্যারালোপিপেড ফর্ম করা যায়, ঠিক আছে, তাহলে ভলিউম অফ দ্য প্যারালোপিপেড দেবে। আয়ত ঘন বেসিক্যালি প্যারালেলোপিপেড, এ ডট বি ক্রস সি এর ভ্যালুটা হলো। এবার এবার এইখান থেকে একটা জিনিস হয়, যদি ধরো ভলিউমটা জিরো হয়ে যায়, তার মানে বেসিক্যালি প্যারালোপিপেড ফর্ম করেনি, তার মানে এ ডট বি ক্রস সি জিরো, ভলিউমটা জিরো, মানে তার মানে এ বি সি নিশ্চয়ই একই প্লেনে আছে, তার মানে ভলিউমটা যদি জিরো হয়ে যায়, দ্যাট ইজ এ ডট বি ক্রস সি যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা বলি যে এ বি এবং সি এই তিনটে ভেক্টর হলো কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার মানে তিনটে ভেক্টর একই প্লেনে আছে, ঠিক আছে। একই প্লেনে থাকলে কখনোই প্যারালোপিপেড ফর্ম করবে না, তার জন্য জিরো হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। বা এবার এবার যেটা আছে যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে এইরকম করে লিখি আমরা, এ ক্রস
ব্র্যাকেটের মধ্যে বি ক্রস সি, এখানে ব্র্যাকেটটা মাস্ট, মানে বি ক্রস সি আগে, তারপর লেফট সাইড থেকে এ ক্রস। ঠিক আছে, এইটার ফর্মুলা আমরা অভ্যস্ত যে ব্যাক ক্যাপ বলে। ব্যাক ক্যাপ লিখবো কি করে? বি এ ডট সি মাইনাস সি এ ডট বি, ব্যাক ক্যাপ দিয়ে ফর্মুলা লেখা হয়। হলো, এবার অনেক সময় কি থাকে, অনেক সময় ধরো এই রকম থাকলো, তখন কিন্তু ব্যাক ক্যাপ ফর্মুলা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, এর জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, কিন্তু আমি সেটা মনে রাখবো না। আমি কি করব, আমি এই জিনিসটাকে মাইনাস সি ক্রস এ ক্রস বি লিখব। হলো, তাহলে ঠিক এই রকম দেখতে হয়ে গেছে। এবার আমি ব্যাক ক্যাপের ফর্মুলা ফেলছি। এবার কিন্তু ব্যাক ক্যাপ মানে বি কি কোনটা, এটা বি ওই অর্ডারে, তাহলে এ ব্যাক বি এ, এ মানে বেস, আচ্ছা মাইনাস সাইনটা বাইরেই থাকলো, বি এ সি, তার মানে বি মাইনাস ক্যাপ সি, সি মানে বি বেসিক্যালি, বি এ, এ মানে সি, বি মানে বেস। তার মানে বেসিক্যালি হয়ে গেল আমার বি সি ডট এ, মানে তুমি এ ডট সি লিখতে পারো। ঠিক আছে, মাইনাস ক্যাপ কিন্তু হয়নি, অন্যরকম হয়ে গেছে। ফর্মুলা হলো এটা, কিন্তু আমার সাজেশন হলো এটা মনে রাখার দরকার নেই, এটা এক লাইন করলেই চলে আসবে, মনে থাকবে না এটা। হলো, বুঝে গেল? তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট হলো এইটা। হলো, এবার জিজ্ঞেস করে যেটা হলো যে এইটা কোন প্লেনে আছে, এ ক্রস বি ক্রস সি, এটা কোন প্লেনে আছে। দেখো একটু ভালো করে লক্ষ্য করে যে এ ডট সি, এ ডট সি এটা হচ্ছে স্কেলার ফাংশন, এটা তো স্কেলার, কিছু একটা ভ্যালু আসবে, 2 5 7 10। হলো, এ ডট বিও কিছু একটা ভ্যালু আসবে। তার মানে ব্যাপারটা এইরকম নয়, ধরো সাপোজ এ ডট সি এর ভ্যালু 2, তার মানে 2b মাইনাস ধরো 10c, এইরকম একটা ব্যাপার। হলো, তার মানে বেসিক্যালি বি প্লাস সি দুটো ভেক্টর যোগ করলে ওই প্লেনেই থাকে, দুটো ভেক্টর বিয়োগ করলেও ওই প্লেনেই থাকে, ঠিক আছে না? তাহলে 2b মাইনাস 10cটাও, তার মানে বেসিক্যালি এইটা যে প্লেনে আছে সেটা হলো লাইজ ইন প্লেন অফ বি অ্যান্ড সি, মানে বি এবং সি যে প্লেনে আছে, এ ক্রস ব্র্যাকেটের মধ্যে বি ক্রস সি সেই প্লেনেই আছে। এবং তোমাদের এইটা বুঝতে পারছো ভাঙা দেখে, বি এবং এ যে প্লেনে আছে সেই প্লেনেই আছে, বি এ প্লেনে আছে। হলো, অতএব আমাকে ভেক্টর দিয়ে যদি বলে কোন প্লেনে আছে, অতএব আমি সেখান থেকে আরামসে বার করে ফেলতে পারবো। হলো, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? এত পর্যন্ত কারোর কিছু যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করিস। বেশ, এবার এই তোমার স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট দিয়ে ডিফারেন্ট টাইপের তোমার প্রবলেম দিতে পারে, তোমার কী বলে ডিফারেন্ট প্রুফ দিতে পারে। হ্যাঁ, প্রুফ দিতে পারে মানে তোমাকে হয়তো ওইটা সমান দিয়ে দিল, দিয়ে 4টে অপশন দিয়ে দিল কোনটার সঙ্গে সমান হবে, সেরকম প্রুফ তো আর এমনি প্রুফ দেবে না, এমসিকিউ অর্ডারে দিতে পারে। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস যেটা বলবো সেইটা এই জিনিসটা মনে রাখিস, এ ক্রস বি এটা ডট বি ক্রস সি ক্রস
সি ক্রস এ, এই গোটা জিনিসটা হয় এ ডট বি ক্রস সি তার হোল স্কোয়ার। প্রুভ করা যায়, করতে পারি, কিন্তু এটা জাস্ট একটু মনে রাখি, হলো? আচ্ছা, এবার যেটা বলবো সেটা হলো রেসিপ্রোকাল ভেক্টর কি করে বার করব, যদিও এটা সলিড স্টেটেও আসবে। রেসিপ্রোকাল ভেক্টর, তো রেসিপ্রোকাল ভেক্টর কি করে বার করব, ম্যাথামেটিক্যালি কি করে বার করব, ফিজিক্যালি আমি বলছি একটু পরে। ম্যাথামেটিক্যালি কি করব, ধরো তোমাকে বলেছে এ বি এবং সি, এই তিনটে ভেক্টর দেওয়া আছে, তোমাকে এই তিনটে রেসিপ্রোকাল ভেক্টর বার করতে বলছে। তাহলে ফর্মুলা হলো এ প্রাইম এর তিনটে মানে এ বি সি ভেক্টর, তার রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরস বার করতে বলছে। তাহলে এ প্রাইম ফর্মুলা হলো বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি, ঠিক আছে? নিচের পার্টটা একই থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, উপরটা শুধু চেঞ্জ হবে, বি প্রাইম হবে তার মানে সি ক্রস এ, হলো? তো এইটাকে ভি নাম দিচ্ছি, বাই ভি, তার মানে ভি কেন দিলাম একটু আগেই বললাম যে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা ভলিউমের সঙ্গে সমান হয়, হলো? সি প্রাইম ইজ ইকাল টু এ ক্রস বি বাই ভি। আচ্ছা, রেসিপ্রোকাল ভেক্টরটা একটু বলে রাখি যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি না, যখন আমরা এর পরের সেমে হয়তো ফোর্থ সেমে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বলে একটা জিনিস পড়বো, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে? তো সেখানে কি করা হয়, সেখানে করা হয় হলো যে আমরা স্পেস থেকে পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে নিয়ে যাই বেসিক্যালি। কোনো একটা জিনিসকে, কোনো একটা ফাংশন বলো, কোনো একটা কী বলবো, কোনো একটা ফাংশনই ধরে, তো কোনো একটা ফাংশনকে আমরা কি করি না পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে নিয়ে যাই। এবার স্বাভাবিকরণে কোশ্চেন আসবে, তাহলে এটাকে রেসিপ্রোকাল বলছে কেন? রেসিপ্রোকাল বলতে কি বুঝি, অনন্যক বাংলায়, তাই না? তো রেসিপ্রোকাল স্পেস বলে তার কারণ হলো যে মডার্ন ফিজিক্সে বা কোয়ান্টাম মেকানিক্সে মোমেন্টাম ইজিক্যাল টু লেখা হয় এইচ বাই ল্যামডা অ্যাকর্ডিং টু দ্য ডি ব্রগলি হাইপোথিসিস। সেটাও হয়তো তোমরা 11-12 এক্সপ্রেশনটা পড়েছো, কী করে লেখা হয় সেটা পরে পড়বে, হলো? তো এইটাকে এরকম করে লেখা যায়, এইচ বাই মানে এইটাকে লেখা হয় এইচ কাট কে, কে মানে 2 পাই বাই ল্যামডা, আর এইচ কাট মানে এইচ বাই 2 পাই, উপর নিচে 2 পাই দিয়ে ভাগ করলেই বেসিক্যালি এটা চলে আসবে, হলো? দেখো মজাটা দেখো, তুমি এর দিকেই তাকাও বা এই দিকেই তাকাও, পি বেসিক্যালি তার মানে 1 বাই ল্যামডা বেসিক্যালি, ঠিক? পি বেসিক্যালি 1 বাই ল্যামডা, তাই না? তার জন্য বেসিক্যালি আমরা পজিশানটাকে ধরো ওয়েভলেন্থ, পজিশানটা যদি ওয়েভলেন্থের হতো তাহলে মোমেন্টামটা বেসিক্যালি 1 বাই পজিশানের মতো, হলো? তার জন্য বেসিক্যালি এই যে এক্স থেকে বা এক্স ওয়াই জেড থেকে ধরো পি করা হচ্ছে, এইটাকে আমরা বলি ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং ফুরিয়ার ট্রান্সফর্ম করে পি স্পেস মোমেন্টাম স্পেসকে আমরা বলি রেসিপ্রোকাল স্পেস, ঠিক আছে? আমরা সলিড স্টেটেও জিনিসটা পড়বো, রেসিপ্রোকাল ভেক্টর, রেসিপ্রোকাল ল্যাটিস বলে। তো সেখানে কীরকম জিনিস, ধরো একটা ল্যাটিস আছে, ল্যাটিস মানে জানো যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম বা আয়নস বা মলিকুল, এইরকম ধরো। এটা ধরো 2 ডাইমেনশনাল ল্যাটিস একটা, আমি ল্যাপটপ স্ক্রিনের প্লেনেই একটা 2 ডাইমেনশনাল ল্যাটিস এঁকেছি, হলো? ধরো এইটা এ, এইটা বি, ডিস্টেন্সগুলো এখন এক্স অ্যাক্সিস বরাবর এ আর ওয়াই অ্যাক্সিস বরাবর বি। এবার এইটারও রেসিপ্রোকাল স্পেসে এই ল্যাটিসটা কেমন হবে
সেটা বার করা যায়, ঠিক আছে। এই ল্যাটিসটা রেসিপ্রোকাল স্পেসে কেমন হবে সেটা কিন্তু বার করা যায়, তখন সেটা তোমরা সলিড স্টেটে পড়বে বা ফুরিয়ার ট্রান্সফর্ম করবে, তখনও দেখতে পাবে একটু, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলবো রেসিপ্রোকাল ল্যাটিস। তো তার জন্য এই রেসিপ্রোকাল ভেক্টরটার ফর্মুলা এটা, হ্যাঁ। তো এইটা ফিজিক্সে ইউজ হয় এই কারণে, সলিড স্টেটে ইউজ হয়, আবার মডার্ন ফিজিক্সেও কিছু কিছু জায়গায় ইউজ হয়, ঠিক আছে। হলো, তো তোমাকে 3টে সেট অফ ভেক্টর দিয়ে যদি বলে যে রেসিপ্রোকাল ভেক্টরসগুলো বার করো, তাহলে তুমি এই জিনিসগুলো এই ফর্মুলা অনুযায়ী বার করবে, হ্যাঁ। আর একটা রেসিপ্রোকাল ভেক্টরগুলো এই ফর্মুলা মানে আর কি, এই কন্ডিশনগুলো মানে এ প্রাইম আর এ বা বি প্রাইম ডট বি বা সি প্রাইম ডট সি, এইগুলো ডট প্রোডাক্ট করলে 1 হবে। আর যদি আমি একটা লিখছি এ প্রাইমের সঙ্গে ধরো বি ডট করলাম, তাহলে 0, মানে অন্য কাউরির সঙ্গে ডট করলে 0 হবে। এ প্রাইম ডট সি করলেও 0, এ প্রাইম ডট সি করলেও ফিজিক্যালি 0 পাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। তাহলে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সেইগুলো দিয়ে কীরকম টাইপের প্রবলেম দিতে পারে, প্রবলেম যখন করব তখন আমরা করব, ঠিক আছে। আমরা ভেক্টরে ডেল অপারেটর বলে পড়েছি, তো আমি খুব বেশি ভেঙে বলছি না, ঠিক আছে, কারণ এগুলো অলরেডি পড়েছি, তোদের হয়তো বোরিং লাগতে পারে। তো ডেল অপারেটর পড়েছি, ডেল অপারেটর ভেক্টর বা স্কেলার ফাংশনের উপর অপারেট করে, তার উপর ডিপেন্ড করে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন হয়, তারপর ডাইভারজেন্ট অফ এ ভেক্টর ফাংশন হয়, বা কার্ল অফ এ ভেক্টর ফাংশন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা হলো এইটা কোন কাজে ইউজ হয় সেইটা বলছি, কোন অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ করবে। দেখো একটু যদি মনে করে দেখি যে ফাই যদি একটা সারফেস হয়, যে ফাই ইজিক্যাল টু 0 এরকম একটা সারফেস, ঠিক আছে, ফাইটা এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে আমার গ্র্যাড ফাই যদি করি, ধরো ফাই এমন একটা ফাংশন, এরকম একটা ফাংশন হলো, এটা ফাই, এইটা ধরো ফাই এক্স ওয়াই জেড, এইটা ইজিক্যাল টু 0, এইটা হলো ইকুয়েশনটা কার্ভের, হলো। এবার তুমি গ্র্যাড ফাই বার করছো অ্যাট এ সার্টেন পয়েন্ট অন দ্যাট কার্ভ, এ বি সি পয়েন্টে বার করছো, ধরো এ বি সি পয়েন্টটা ধরো এখানে, এই পয়েন্টটা ধরো এ বি সি পয়েন্টটা, হলো। এবার কথা হলো, তার মানে এই পয়েন্টের সঙ্গে গ্র্যাড ফাই দেবে, এই পয়েন্টের সঙ্গে একটা পারপেন্ডিকুলার ভেক্টর দেবে, এই পয়েন্টের সঙ্গে, সরি এই পয়েন্টে বলছি, এই পয়েন্টে কার্ভের যে ট্যানজেন্ট আছে তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার ভেক্টর দেবে, ঠিক আছে, হলো। তাহলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হলে গ্র্যাড ফাই করে তার মডিউলার দিয়ে ভাগ করে দেবে, ক্লিয়ার, হলো। এবার ধরো দুটো কার্ভ আছে, দুটো কার্ভ এরকম কাট করেছো, আমাকে বললো যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে দুটো ট্যানজেন্ট আঁকা যাবে দুটো কার্ভের উপরে, তো এই ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, আমরা কি করব, দুটো কার্ভেরই আলাদা আলাদা করে গ্র্যাড ফাই 1 এবং গ্র্যাড ফাই 2 বার করব ওই পয়েন্টে, ইন্টারসেক্টিং পয়েন্টে, তাহলে বেসিক্যালি আমরা কি পেয়ে যাব, ওই পয়েন্টে দুটো কার্ভের উপর পারপেন্ডিকুলার পেয়ে যাব, তো পারপেন্ডিকুলার মধ্যে যা অ্যাঙ্গেল হবে বেসিক্যালি ট্যানজেন্টের মধ্যেও একই অ্যাঙ্গেল হবে, অতএব গ্র্যাড ফাই 1 ওই পয়েন্টে সেটা একটা ভেক্টর পাবো, গ্র্যাড ফাই 2 ওই পয়েন্টে আর একটা ভেক্টর পাবো, ওই দুটো ভেক্টরের মধ্যে কি করব আমরা অ্যাঙ্গেল বার করব অ্যাকর্ডিং টু দ্য ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের মধ্যে যেমন করে অ্যাঙ্গেল বার করে সেরকম করে বের করে নেব, হলো, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই বেসিক্যালি এই কাজে ব্যবহার হয়, গ্র্যাড ফাইটা বেসিক্যালি কি হয় না, কোনো একটা কার্ভের পার্টিকুলার পয়েন্টে একটা নর্মাল ভেক্টর দেয়, হলো,
ঠিক আছে। আচ্ছা, এবার হলো ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট কী করে ক্যালকুলেট করে জানি, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, কিন্তু যে গ্র্যাড ফাইটা কী করে ক্যালকুলেট করবো আমরা জানি, ঠিক আছে, বা বলে দিচ্ছি আমি। গ্র্যাড ফাইটা হলো আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড, হলো ভেক্টর হবে। গ্রেডিয়েন্ট অফ এটা কী করবো, ডেল ডেল এক্স অফ এ এক্স, এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট, প্লাস ডেল ডেল ওয়াই অফ এ ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ এ জেড। ফিজিক্যালি কি সিগনিফাই করে, ফিজিক্যালি সিগনিফাই করে হলো যে যে ডাইভারজেন্ট মানে কি, ডাইভারজেন্ট মানে তোমরা পড়েছো যে উত্তল লেন্সটা হলো ডাইভারজেন্ট লেন্স, তার মানে কি রেগুলোকে ডাইভার্জ করে দেয়, তাই না। তার মানে কোনো একটা ভেক্টর ফিল্ড যদি এরকম হয়, ধরো একটা পয়েন্ট থেকে এরকম হচ্ছে, কখন হয়, ধরো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হয় তো এরকম, ধরো এই পয়েন্টে একটা চার্জ আছে, তাই না, তো চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো এরকম করেই বেরোয়, পজিটিভ চার্জ যদি থাকে। যদি কোনো একটা পয়েন্ট থেকে এরকম ডাইভার্জ করে তোমার ফিল্ডটা, তাহলে সেই ফিল্ডের ডাইভারজেন্ট ভ্যালু হলো পজিটিভ, হলো। এবং আমরা ইলেকট্রোস্ট্যাটিক যেহেতু পড়ে নিয়েছি, তাহলে আমরা জানি যে ডাইভারজেন্স অফ ই ইজিক্যাল টু, আমরা জানি কি গসেস ল থেকে, রো বাই ইপসাইলন জিরো। তাহলে রো যদি পজিটিভ হয় তাহলে ডাইভারজেন্স অফ ই পজিটিভ, মিলল, ফিজিক্যালিও মিলে গেছে, হলো। কিন্তু রো যদি নেগেটিভ হয়, তারপরে নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ হলে তো এরকম কনভার্জিং হবে, রাইট। তাহলে ডাইভারজেন্ট ভ্যালুটা হলো নেগেটিভ, তারপরে ডাইভারজেন্স অফ ই ভ্যালুটা আসবে নেগেটিভ। দেখো ফিজিক্যালিও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকের সঙ্গে মিলে গেছে, হলো, বোঝা গেল। এবং আমরা ডাইভারজেন্স থিওরাম কি জানি, যে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন এফ ডট এনডিএস, এইটা ইজিক্যাল টু, আসবো পরে আবার, ডাইভারজেন্স অফ এফ ডিভি। তারপরে ডাইভারজেন্স অফ এফ, হোয়াট ডাজ দ্যাট মিন, এটা মিন করে এইটা হলো ফ্লাক্সের মতো বেসিক্যালি, তুমি গসেস লতে পড়েছো, গসেস ডিফারেন্সিয়াল মানে ইলেকট্রোস্ট্যাটিকে যে গসেস ল, ই ডট এন ডিএস ইজিক্যাল টু কিউ বাই ইপসাইলন জিরো। তো ই ডট এন ডিএসটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে ফ্লাক্স, তাই না। তাহলে এফ ডট এন ডিএস হলো এফ ফিল্ড যদি থাকে, তাহলে এফ ফিল্ডের আন্ডারে ফ্লাক্স, তার মানে ফ্লাক্স পার ইউনিট ভলিউম, flux per unit volume that is defined as divergent of that field, physically mean করে, হলো, বোঝা গেল। সবই এগুলো ফার্স্ট সেমে পড়েছো, শুধু রিক্যাপিচুলেশন, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো অলরেডি তোমরা পড়ে ফেলেছো, এখন ভালো বুঝতে পারবে খুব। ফ্লাক্স পার ইউনিট ভলিউমটাই ডিফাইন্ড অ্যাজ ডাইভারজেন্ট অফ এ ভেক্টর ফিল্ড, হলো। বা এবার কথা হলো ধরো কোনো একটা ভেক্টর ফিল্ড ডাইভার্ট করছে না, এরকম ধরো সমান, এরকম সমান ধরো, সরি এরকম এরকম এরকম, হলো। তাহলে কোনো একটা পয়েন্টে ঘিরে যদি একটা সার্কেল টানো, সার্কেল বলা ভুল, স্ফিয়ার টানো, তাহলে বেসিক্যালি যে পরিমাণ ফ্লাক্স ঢোকে সেই পরিমাণ ফ্লাক্সই কী হয়ে যায়, বেরিয়ে যায় স্ফিয়ার থেকে, এরকম যদি স্ট্রেট লাইন হয়। তার জন্য বেসিক্যালি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য দেখো, বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য, আচ্ছা এটা না, এখানে আচ্ছা যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম হলে জিরো, ডাইভারজেন্ট ভ্যালু যদি ইউনিফর্ম হয়, এটা জিরো ইফ ই ইজ ইউনিফর্ম আর কনস্ট্যান্ট, বেসিক্যালি তার মানে ইউনিফর্ম হলে কনস্ট্যান্ট, হলো, বোঝা গেল। ফিজিক্যালিও বোঝা যাচ্ছে, কারণ যে পরিমাণ ফ্লাক্স ঢুকছে সেই পরিমাণ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, অতএব ইউনিট ভলিউমে কোনো ফ্লাক্স আসবে না, হলো। আচ্ছা, কার্ল কী করে ক্যালকুলেট করে, কার্ল ক্যালকুলেশনটা একটু খটোমটো, কারণ ডিটারমিনেন্ট বের করতে হবে। তো আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই
ডেল ডেল জেড, আর এখানে ভেক্টরটার এক্স ওয়াই জেড কম্পোনেন্ট। হলো, ঠিক আছে। ফিজিক্যালি কি সিগনিফাই করে? কার্ল মানে বেসিক্যালি রোটেশন, একটা কার্লি হেয়ার বলে, তারপরে রোটেশন, রোটেশন তার মানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি কোনো একটা ভেক্টর ফিল্ডের রোটেশন থাকে, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো সেই ভেক্টরটার কার্ল ভ্যালু আছে। পজিটিভটা নেগেটিভ কী করে বুঝবো? না রাইট হ্যান্ডেড স্ক্রু রুল অনুযায়ী, তার মানে আমাদের লেফট হ্যান্ড, হ্যাঁ রাইট হ্যান্ডেড স্ক্রু রুল অনুযায়ী, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে পজিটিভ, এবং ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে নেগেটিভ। যেমন যেমন ধরো ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়? ম্যাগনেটিক ফিল্ড সার্কুলার হয়, এরকম এরকম। ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম করে সার্কুলার হয়, তাই না? দেখো কার্ল অফ বি জিরো হয়? হয় না। কার্ল অফ হয় মিউ নট জে শুধু যদি হয়, আর যদি কারেকশন করে ধরো তাহলে মিউ নট ইপসিলন নট ডেল ই ডেল টি হবে। ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছো কারেকশনটা, ঠিক আছে না? তাহলে কার্ল অফ বি কিন্তু নন জিরো, কারণ বিটা রোটেশন। কিন্তু যদি আমি কার্ল অফ ই করি তাহলে কিন্তু জিরো, কারণ ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টেই রোটেশন নেই, ঠিক? হ্যালো, তার মানে আমরা আরেকটা উদাহরণ ভালো দিতে পারি, যে ভর্টেক্স ফ্লুইড যখন পড়েছো তখন নিশ্চয়ই ভর্টেক্স কথাটা শুনেছো, বা স্পিন, বেসিক্যালি ভর্টেক্স বা স্পিন। হ্যালো, ভর্টেক্সটা কোনটা? গঙ্গার ধারে গেলে বুঝতে পারবি, গঙ্গার ধারে গেলে যে গঙ্গা তো একদিকে ফ্লো হয়ে যাচ্ছে, হ্যালো, কিন্তু মাঝে মাঝে আমরা বাংলায় বলি ঘূর্ণি, হ্যাঁ, যে ঘূর্ণিতে পড়িস না, ওরকম ঘোরে জলটা, ওইটাকে বলে ভালো কথায় ভর্টেক্স, ঠিক আছে? তো ওই ভেক্টর ফিল্ডার কিন্তু কার্ল ভ্যালু নন জিরো। হ্যালো, ভালো করে দেখবে যে ফ্লুইড মেকানিক্সে যখন পড়েছো যে উইদাউট ভর্টেক্সে লিকুইড আছে, তাহলে কিন্তু কার্ল অফ ভি জিরো করে, কার্ল অফ ভি জিরো করে, কারণ স্পিনিং ভর্টেক্সে কোনো ভেলোসিটি নেই, এরকম দেখবে করবে। ফ্লুইড মেকানিক্সে যখন ইউজ করেছো অবশ্যই করেছো যে কার্ল অফ ভিটাকে জিরো ধরে নিয়েছে, যেহেতু ভর্টেক্স বা ওরকম স্পিনিং মোশন নেই বা ঘূর্ণি নেই, সোজা কথা, ঠিক আছে? তাহলে তোমাকে মিনিমাম আমাকে জানতে হবে তিনটে ক্যালকুলেট করা আর ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো, কারণ ফিজিক্যাল সিগনিফিকেন্স থেকেও কনসেপচুয়াল কোশ্চেন তুলে দিতে পারে। আচ্ছা স্যার, হ্যাঁ বল। বলছি একটা কার্ল ভ্যালু বেশি বা কম মানে কি বোঝায়? আচ্ছা, মানে ধরুন বুঝে গেছি, ঠিক আছে। আর বেশি বা কম মানে হলো যে আচ্ছা, এইটা আমি দেখো এইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করেছি, রাইট হ্যান্ডের স্ক্রু অনুযায়ী করেছি, হ্যালো, তার জন্য এটা পজিটিভ। কিন্তু যদি রোটেশনটা এইরকম থাকে তাহলে কিন্তু কার্ল ভ্যালুটা নেগেটিভ হবে, হলো। এবার জ্যোতির কোশ্চেন হলো যে কার্ল ভ্যালুটা কখন বড় হবে কখন ছোট হবে। কি দেখো, একই রকম ডাইভারজেন্সেও একই কোশ্চেন করতে পারতি, যে ডাইভারজেন্ট ভ্যালুটা কখন বেশি হবে কখন কম হবে। ডাইভারজেন্টটা যদি খুব বেশি হয়, কেমন যেমন ধরো কী যে বলবো, ডাইভারজেন্ট লেন্স হলো অবতল লেন্স, তাই না? উত্তল লেন্স হলো কনভার্জিং লেন্স। বেশ, তাহলে আমি একটা অবতল লেন্স আঁকছি ধরো, হ্যালো। তো ভালো করে দেখো, ধরো একটা প্যারালাল রে আমি অবতল লেন্সের উপর ফেলছি, তাহলে কি হবে? এ বেসিক্যালি এরকম বেরিয়ে যাবে, ধরো আমার এইখান থেকে মনে হচ্ছে ডাইভার্জ করতে যাচ্ছে, হ্যালো। দেখো এই যে এই পয়েন্ট থেকে ডাইভার্জ করে যাচ্ছে, এইটা যদি আরও বেশি ডাইভার্জ করে, ধরো আমার এতটুকুই ডাইভার্জ করলো, ধরো এর থেকে ধরো আর একটা এই পয়েন্টটাই আছে, কিন্তু এই পয়েন্ট থেকে ধরো আর একটা লেন্সে এইরকম করে ডাইভার্জ করছে। স্বাভাবিক কারণেই সবুজ কালারের ডাইভার্জেন্স ভ্যালুটা লালের থেকে বেশি, হলো। এখানেও তাই, রোটেশন ধরো একটা রেডিয়াস অফ কার্ভেচার অনেক বেশি, এটাও রোটেশন আছে,
আবার এইরকমও আছে, ঠিক আছে, দুটোরই রোটেশন আছে কিন্তু। তাহলে কোনটার রেডিয়াস অফ কার্ভেচার বেশি? বেশি হলো বড়টার, এইটার রেডিয়াস অফ কার্ভেচার বেশি, তার মানে কার্ভেচার কম। রেডিয়াস অফ কার্ভেচার আর কার্ভেচার বেসিক্যালি রেসিপ্রোকাল, ঠিক আছে। তাহলে কার্ভেচার কম, কার্ভেচার বেশি কোনটা? এই যেটা সার্কেল এঁকে ফেলেছি সেটার কার্ভেচার বেশি, রেডিয়াস আর কার্ভেচার কম। তার মানে এটার কার্ল ভ্যালু কম, এটার কার্ল ভ্যালু বেশি, সরি, এটার কার্ল ভ্যালু বেশি কার থেকে? এটার থেকে। রোটেশন যার বেশি হবে তার কার্ল ভ্যালু বেশি। একই রকম যার ডাইভারজেন্স বেশি হবে তার তার ডাইভারজেন্স ভ্যালু বেশি হবে। যেমন ধরো দুটো পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ দিয়ে যদি উদাহরণটা দেওয়া যায়, ধরো ধরো একটা +5 কুলম আর একটা +2 কুলম, তাহলে এখান থেকে বেশি ফ্লাক্স বেরোবে না রে 5 কুলম থেকে, ঠিক না? তাহলে আমি কি বললাম, ডাইভারজেন্টটা এইভাবেও ক্যালকুলেট করা যায় যে ফ্লাক্স পার ইউনিট ভলিউম। তাহলে 5 কুলম্বের ক্ষেত্রে কিন্তু ডাইভারজেন্স অফ ই ভ্যালুটা বেশি হবে 2 কুলম্বের থেকে। বোঝা গেল? ক্লিয়ার রে জ্যোতি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হলো কিছু ভেক্টর আইডেন্টিটি মনে রাখতে হবে। তো আমি আর কষ্ট করে ভেক্টর আইডেন্টিটিগুলো লিখছি না, তোমরা যে বইতে পড়েছো, স্পাইজেলের বইতে পড়ো বা এইচকে দাস বলো বা যে কোনো ম্যাথামেটিক্যাল মেথডস বই বলো, ভেক্টর আইডেন্টিটিগুলো একটু লিখে রাখবে। খুব দরকার নেই, বাট ভেক্টর আইডেন্টিটি সব থেকে বেশি যেটা দুটো ইউজ হবে, সবগুলোই লাগবে, এমন নয় যেটা আমি এটা দুটো লিখছি বলে বাকিগুলো ইউজ হবে না। এইটা একটা ইউজ হবে বেশি, সেটা ফার্স্ট ইয়ারেও বলেছিলাম, আর কার্ল অফ ফাই, এই দুটো সব থেকে বেশি ইউজ হয়, বাকিগুলোও লাগবে কিছু না কিছু প্রবলেমের ক্ষেত্রে। কী প্রবলেম দেবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু লাগবে। হলো? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট, কার্ল, ক্যালকুলেশন, তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স এবং কিভাবে ইউজ করতে পারবো, হলো, সেইগুলো কাজে লাগবে। এবং আইডেন্টিটি ইউজ করে, হ্যাঁ, যেমন ধরো একটা যেমন ফর্মুলা আছে যে গ্রেডিয়েন্ট অফ r⁴n, ঠিক আছে, এটার ফর্মুলা আছে, ফর্মুলা মনে রাখলে খুব ভালো। তো এইটাকে কি করবে, কি করে মনে রাখি বলো তো, যে r⁴n এর r⁴n কে প্লেন r এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবে, কত হবে? n প্লেন ডেরিভেটিভ, এটা ইন্টু r ইউনিট ভেক্টর, এটা হবে। কিন্তু বইয়ে হয়তো লেখা আছে n ইন্টু r⁴n-2 আর ভেক্টর, একই জিনিস, এটা আর এটা একই জিনিস, কিন্তু এটা মনে রাখা সোজা, প্লেন ডেরিভেটিভ করে আর ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কেন মনে থাকবে যে গ্রেডিয়েন্ট অফ এ ভেক্টর, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, সেটা একটা ভেক্টর হয়, তার জন্য আর ইউনিট ভেক্টর। হলো? এই দুটো ভেক্টর আইডেন্টিটি, যে দুটো ইউজ মানে লিখলাম আপাতত আমি, এই দুটো ভেক্টর আইডেন্টিটি ইউজ করে অনেক অঙ্ক করা যায়। এই দুটো ভেক্টর আইডেন্টিটি ইউজ করে কিন্তু অনেক অঙ্ক করা যায়। হলো? এবার আমরা শিফট করব ইন্টিগ্রেশনে। তিন রকমের ইন্টিগ্রেশন আছে, লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, আর একটা ভলিউম ইন্টিগ্রেশন। হলো? এবার এর প্রত্যেকটারই কিছু না কিছু টেকনিক আছে, ঠিক আছে, প্রত্যেকটারই কিছু না কিছু টেকনিক আছে। টেকনিকগুলো ফার্স্ট ইয়ারের জায়গা থেকে একটু দেখবে, তাও আমি বলে দিই একটু, অনেকে নতুন আছে। তো লাইন ইন্টিগ্রেশনে ফার্স্ট টেকনিক হলো
প্যারামেট্রিক ফর্ম করবো, আমরা অঙ্ক করব। প্যারামেট্রিক ফর্ম অর ট্রান্সফার টু ওয়ান ভেরিয়েবল। লাইন ইন্টিগ্রেশন মানে কি? লাইন ইন্টিগ্রেশন মানে হলো, ধরো একটা ইন্টিগ্রেশন থাকবে এফ ডট ডিআর, কোনো একটা ভেক্টর ডট ডিআর এইরকম তোমার থাকবে না? এইরকম থাকলেই এফ ভেক্টরটা দেওয়া থাকবে ধরো। আচ্ছা, এটা ওয়ার্ক ডানও হবে, যদি এফটা ফোর্স ফিল্ড হয় তাহলে অবশ্যই ওয়ার্ক ডানও ভাবতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো ধরো এফ কিছু একটা আছে, ডিআর ভেক্টর মানে জানো, আর ভেক্টর মানে হলো কোনো একটা পয়েন্ট যার পজিশন কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই জেড, সেই পয়েন্টের পজিশন ভেক্টর হলো আর। তার মানে আর মানে হলো আর ভেক্টর ইজিক্যাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডিআর হলো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। এবার ধরো এফ ভেক্টরটা কিছু একটা আছে, তো আমার এফ ডট এটা হলো ধরো এরকম এসছে এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস ধরো ওয়াই স্কোয়ার এক্স জেড ডিওয়াই প্লাস ধরো 5 জেড স্কোয়ার ওয়াই ডিজেড এরকম আছে। হলো, বুঝতে পারছো? তার মানে এটা আই ক্যাপ প্লাস এটা জে ক্যাপ প্লাস 5 জেড স্কোয়ার ওয়াই কে ক্যাপ, এটা হলো এফ ভেক্টর। এফ ডট ডিআর করলে এটা পেয়েছো ধরো, ঠিক আছে? এফ ডট ডিআর করলে বেসিক্যালি তুমি এটা পেয়েছো, ক্লিয়ার? এবার কথা হলো যে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে? এই ইন্টিগ্রেশনটা করতে পারবে না, কারণ হলো তুমি করছো এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাই না? আর ইন্টিগ্র্যান্ডটা আছে এক্স এবং ওয়াই, শুধু এক্স থাকলে করতে পারতে আরামসে, তাই না? তখন তোমাকে কি করতে হবে, তার মানে সোজা কথায়, তার মানে তুমি ডিএক্স আছে কিন্তু ইন্টিগ্র্যান্ডের মধ্যে এক্স ছাড়াও অন্য কিছু আছে, তখন কি করতে হবে তোমাকে? দুটো উপায় আছে। হ্যাঁ, কি কি উপায়? একটা হলো হয় প্যারামেট্রিক ফর্ম ধরে নিতে হবে, যেরকম লাইন দেবে, কোনো একটা পাথ তো তোমাকে বলে দেবে, সেই পাথের সার্কেল, ইলিপস, প্যারাবোলা এই সমস্ত ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা জানি, ঠিক আছে? সার্কেলের ক্ষেত্রে যেমন এক্স ইজিক্যাল টু রেডিয়াসটা যদি 2 হয় 2 cos থিটা, ওয়াই ইজিক্যাল টু 2 sin থিটা, এরকম ইলিপসের ক্ষেত্রেও জানি, প্যারাবোলার ক্ষেত্রেও জানি। হলো, তো হয় তোমাকে প্যারামেট্রিক ইউজ করতে হবে, প্যারামেট্রিক ফর্ম ইউজ করতে হবে, তার মানে এক্স ইজিক্যাল টু, সাপোজ আমি প্যারামেট্রিক ফর্মটা ধরো টি স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু টি স্কোয়ার প্লাস ওয়ান, সাপোজ ধরছি এটা জেড স্কোয়ার ইজিক্যাল টু ধরো টি, জেড জেড ইজিক্যাল টু টি, এইটা হলো প্যারামেট্রিক ফর্ম। এইটা ধরলে কি হবে? ধরলে যেটা হবে সেটা হলো যে সবগুলো ভেরিয়েবল ইন টার্মস অফ টি হয়ে যাবে, তাহলে তুমি কিন্তু আরামসে ইন্টিগ্রেশনটা করতে পারবে। হলো, এক্স যদি টি স্কোয়ার হয় ডিএক্সও তুমি বের করে ফেলতো ইন টার্মস অফ টি, ঠিক আছে? তো এইটা একটা কায়দা। আর একটা কায়দা হলো যে এক্স ওয়াই জেডের মধ্যে যদি কোনোভাবে রিলেট করতে পারো, রিলেশন বার করতে পারো, এক্স ওয়াই জেড এই তিনটের মধ্যে যদি তুমি কোনো রিলেশন বার করতে পারো, তাহলে কি করবে? রিলেশন যদি বার করতে পারো তাহলেও কিন্তু তুমি ধরো জেড ইন টার্মস অফ এক্স বসিয়ে দিলে, ওয়াই ইন টার্মস অফ এক্স বসিয়ে দিলে, সবগুলো এক্স এর ফাংশন হিসেবে চলে এলো, তাহলেও কিন্তু তুমি লাইন ইন্টিগ্রেশনটা করতে পারবে। তাহলে এইটা একটা টেকনিক। হলো, অঙ্ক করব আমরা, এই টেকনিকগুলো দিয়ে আমরা অঙ্ক করব, তখন আরও ক্লিয়ার হবে। ধরো 2 নম্বর টেকনিকটা কি? 2 নম্বর টেকনিক হলো যে যদি যে পাথে করতে হবে সেই পাথটা ধরো এই রকম করে দিচ্ছে, ধরো তোমাকে বললো যে 0 0 0 থেকে তুমি 1 1 1-এ যাবে, কিন্তু ডিরেক্ট যাবে না। ডিরেক্ট গেলে তো স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে পারবে, দিয়ে একটা ভেরিয়েবলে ট্রান্সফার করতে পারবে। হলো, ডিরেক্ট যাবে না। কী করে যাবে? তোমাকে বললো যে তুমি প্রথমে 0 0 0 থেকে হয় 1 0 0-তে গেলে, তারপর তুমি 1 1 0-তে গেলে, তারপরে তুমি 1 1 1-এ গেলে।
স্টেপ বাই স্টেপ গেল। এই রকম হলে একটা টেকনিক আছে, হয়তো তোমাদের মনেও পড়ছে, যে এইখান থেকে দেখো, এইখান থেকে এই পয়েন্টে আসার জন্য যে কোনো একটা কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। যদি আমি ম্যাথামেটিক্যালি বলি, তার মানে এই রকম করে যাচ্ছে, মানে বেসিক্যালি কি হচ্ছে বলতো না, কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল স্ট্রেট লাইনে শিফট করছে, কোঅর্ডিনেট প্লেনের সঙ্গে প্যারালাল স্ট্রেট লাইনে শিফটিং করছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক, 0 0 0 0 থেকে যখন 1 1 1 যাচ্ছে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তার মানে যখন 1 0 0 থেকে 1 1 0-তে যাচ্ছে তখন ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। একই রকম 1 1 0 থেকে যখন 1 1 1-এ যাচ্ছে তখন জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ঠিক আছে না? তো এই রকম হলে তোমরা জানো যে স্টেপ বাই স্টেপ করতে হয়, তাই না? যে এইখান থেকে এইটুকু যাওয়ার জন্য তার মানে ওয়াই এবং জেড 0-ই আছে, এবং ডিওয়াই ডিজেডও 0, ডিওয়াই ডিজেড দুটোই 0, এবং এক্সের লিমিটটা তুমি করে দিলে 0 থেকে 1। এই রকম স্টেপ বাই স্টেপ, এইটুকুর জন্য আলাদা করে করলে এইটুকুর জন্য একটু আলাদা হবে, এইটুকুর জন্য হবে এক্সের ভ্যালু 1 কিন্তু ডিএক্স 0, জেডের ভ্যালু 0, ডিজেড 0, আর ওয়াইয়ের ভ্যালুটা 0 থেকে 1-এ যাচ্ছে। এরকম স্টেপ বাই স্টেপ করে তারপর তুমি সাম করে বেসিক্যালি পুরো লাইন ইন্টিগ্রেশনটা বার করতে পারবে। ঠিক আছে, আমরা অঙ্ক করব, যারা যদি একটু বুঝতে অসুবিধা হয় ঘাবড়াস না, আমরা অঙ্ক করব, চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা, আর একটা আছে, আর একটা টেকনিক আছে, যদি যে ভেক্টরটা দিচ্ছে সেই ভেক্টরটার কার্ল ভ্যালু 0 হয়ে যায়, যে এফ ডট ডিআর দিল ধরো, তাহলে ধরো কার্ল অফ এফটা 0, কার্ল অফ এফ 0 মানে এইটাকে বোঝায় কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ মানে কি, ফিজিক্যালি সিগনিফাই করে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। কি বললাম বোঝা গেল? ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, তার মানে পাথের উপর ডিপেন্ড করবে না, যে কোনো পাথেই যায় না কেন একই ওয়ার্ক ডান হবে, যদি যদি কার্ল অফ এফ 0 হয়, দ্যাট ইজ এফটা কনজারভেটিভ হয়। ঠিক আছে, যেমন একটা 11-12-এ হয়তো এটা না জেনেই একটা উদাহরণ পড়েছ, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ, অলরেডি পড়েছো মেকানিক্সে। ঠিক আছে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের আন্ডারে যদি আমি ধরো একটা তোমার একটা পার্টিকেল যার মাস এম, সেটাকে যদি ডিরেক্ট মেঝে থেকে এই সাইডে তুলি, তার ওয়ার্ক ডানও mgh মানে পোটেনশিয়াল এনার্জি। আবার যদি স্টেপ বাই স্টেপ সিরির মাধ্যমে এই সাইড তুলি, তাতেও আমার ওয়ার্ক ডান mgh। যদি কোনো একটা স্লোপের উপর দিয়ে তুলি, তাতেও আমার পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডানটা সেই mgh হবে। তার মানে পাথ মানে ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট হচ্ছে না। ঠিক আছে, সেই রকম যদি কেস হয়, এবং জানো যদি কনজারভেটিভ হয়, তাহলে এফ যে ভেক্টর ফিল্ডটা, সেইটাকে মাইনাস অফ গ্র্যাড ফাই আকারে লেখা যায়। ফাইটাকে স্কেলার পোটেনশিয়াল বলে। কি করে বার করতে হয় সেটাও নিশ্চয়ই জানো, যে এই এফটাকে কি করি, এফ এক্স, এই ফোর্সটার এক্স কম্পোনেন্ট, তাহলে মাইনাস ডেল ফাইয়ের মাইনাস গ্র্যাড ফাইয়ের এক্স কম্পোনেন্ট হলো এটা, তাহলে এই দুটো সমান, এফ ওয়াই সমান মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, এবং এফ জেড ইজিক্যাল টু মাইনাস ডেল ফাই ডেল জেড। হলো, তো তিনটে থেকে পার্সিয়াল ইন্টিগ্রেশন করে ফাই বার করার পর কমন টার্মগুলোকে নিয়ে একটা ফাই বের করে। তো সেখান থেকে ফাই বার করা যায়। ওয়ান্স ইউ ফাইন্ড আউট দ্য ফাই, তখন তুমি কি করতে পারবে না, এফ এর ভ্যালুটা ধরো গ্র্যাড ফাই বসিয়ে দিলে, গ্র্যাড ফাই ডট ডিআর হলো, তাহলে এইটা হয় গ্র্যাড ফাই ডট ডিআরটা হলো ডি ফাই, তার মানে বেসিক্যালি এটা মাইনাস ফাই। তুমি ইন্টিগ্রেশন থাকবে, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট থাকবে, তাহলে ফাইনাল পয়েন্টে ফাই বার করবে, মাইনাস ইনিশিয়াল পয়েন্টে ফাই বার করবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা মনে রাখবে, যে আমরা যখন লিখছি এ ফিজিক্যাল টু মাইনাস গ্র্যাড ফাই, তখন কিন্তু এটা ফিজিক্যালি কারেক্ট এক্সপ্রেশন লিখছি, কিন্তু অনেক সময়
আমি ম্যাথামেটিক্যালি কারেক্ট কিন্তু ফিজিক্যালি নয়, কারণ মাইনাস সাইনটা আসে এনার্জি কনজারভেশনের জন্য। পড়েছো, সেন্ট্রাল ফোর্স পড়েছো মানে সেখানে পড়েছো, হলো। মাইনাস সাইনটা কিসের জন্য আসে? এনার্জি কনজারভেশনের জন্য আসে। তো আমি যদি মাইনাসকে অ্যাভয়েডও করি তাহলে কিন্তু ম্যাথামেটিক্যালি কারেক্ট, কারণ কারণ আমরা জানি যে গ্র্যাড কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাইটা 0 হয়, ভেক্টর আইডেন্টিটি থেকে জানো। তো এইটা আর এইটা কম্পেয়ার করলেই বেসিক্যালি তুমি এটাও লিখতে পারো, এফ ইজিক্যাল টু গ্র্যাড ফাইও লিখতে পারো। সেই কেসে কিন্তু উত্তরটা তোমার যদি 2 আসে এটা -2 চলে আসবে, ঠিক আছে না? অতএব দুটো অ্যান্সার, এই সমস্ত প্রবলেমে দুটো অ্যান্সার কখনোই থাকবে না। তোমার ধরো মাইনাস ধরে 5 আসছে, কিন্তু তুমি দেখছো যে উত্তরে কিন্তু 5টা নেই, -5 আছে, সেই কেসে তুমি -5ই দেবে। তাহলে তুমি বুঝবে ওই সাইন কনভেনশনে একটু ডিফারেন্স করেছে, হয় তুমি মাইনাস নিয়ে করেছো, ওরা মাইনাস ধরেনি, কিংবা তুমি মাইনাস ধরেনি, ওরা অ্যান্সারে মাইনাস ধরে করেছে। অতএব তুমি যে কোনো একটা ধরে করবে, উত্তর দেখে বুঝতে পারবে, ঠিক আছে? হলো। কিন্তু এবার ধরো কোনো একটা অঙ্কে, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, কোনো একটা অঙ্কে ধরো তুমি একটা করলে -5 ধরে করে তোমার উত্তর এলো 5, কিন্তু ওখানে উত্তর আছে 5 আর -5 দুটোই আছে। তুমি অ্যাজ এ ফিজিক্স স্টুডেন্ট তুমি কিন্তু মাইনাস ধরে যে অ্যান্সারটা পেয়েছো সেটাই করবে, দুটোই যদি অ্যান্সার থাকে। কি বললাম বুঝতে পারলে? দুটো কথা বললাম কিন্তু, যে তুমি মাইনাস ধরে করলে দিয়ে 5 অ্যান্সার পেলে, উত্তরে ধরো অন্য কিছুর সঙ্গে -5 আছে, 5টা নেই, তাহলে -5ই অ্যান্সার করবে, হলো। কিন্তু তুমি মাইনাস ধরে 5 পেলে, উত্তরে -5ও আছে 5ও আছে, তুমি যেটা মাইনাস ধরে পেয়েছো সেটাই অ্যান্সার করবে, এমসিকিউ, ঠিক আছে? হলো। তো এই তিনটে উপায়ে আমরা বেসিক্যালি লাইন ইন্টিগ্রেশন করে থাকি, ডিপেন্ডিং অন প্রবলেমস, ঠিক আছে? হলো। আচ্ছা, আর একটা টেকনিক বলে রাখি, যেহেতু এমসিকিউ থাকবে, সেটা হলো যে লাইন ইন্টিগ্রেশন থাকলেই অনেক সময় এটা ট্রিকি দিয়ে দেয়। কীরকম? যে লাইন ইন্টিগ্রেশন দিয়েছে কিন্তু পাথটা খুব কমপ্লিকেটেড দিয়ে দিয়েছে। তার জন্য আমি বলি যে লাইন ইন্টিগ্রেশন থাকলেই যে ভেক্টরটা তোমাকে দেবে, সেই ভেক্টরটা তাড়াতাড়ি করে কার্ল ভ্যালু ক্যালকুলেট করবে, ঠিক আছে? যদি কার্ল ভ্যালু 0 হয়, তার মানে তুমি বুঝে গেলে যে লাইনের উপর যে পাথটা দিয়েছে তার উপর উত্তরটা ডিপেন্ডেন্ট নয়, তুমি অন্য সোজা পাথ ধরে অঙ্ক করে দেবে। কি বললাম বোঝা গেল? একবার দিয়েছে কিন্তু কোনো একটা এক্সামের কোশ্চেনে, যে তোমাকে লাইন ইন্টিগ্রেশন দিচ্ছে কিন্তু পাথটা দিয়েছে, আমার এক্স্যাক্টলি মনে আছে, x⁻² প্লাস y⁻² ইজিক্যাল টু a⁻², এরকম পাথ দিয়েছে। তুমি কোনো টেকনিকেই করতে পারবে না, এবং করতে গেলে খুব কমপ্লিকেশন আসবে, ইন্টিগ্রেশন করতেই পারবে না আর কি শেষ পর্যন্ত, ঠিক আছে? সেটার কার্ল ভ্যালু 0, তার মানে কনজারভেটিভ। তো কনজারভেটিভ হলে কি পাথ দিয়েছে, যত কঠিন পাথই দেখ না কেন, তোমার তাকিয়েই লাভ নেই। কেন? কারণ তুমি সোজা পাথে করলেও যা অ্যান্সার পাবে, ওই কমপ্লিকেটেড পাথে করলেও একই অ্যান্সার পাবে। অতএব তুমি কি করবে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন ধরে নেবে, স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করবে, সোজা পথে করে ফেলবে, ব্যাস, ওটাই অ্যান্সার, হলো। তার জন্য লাইন ইন্টিগ্রেশন, বিশেষ করে যদি পাথটা কমপ্লিকেটেড পাথ থাকে, তাহলে তুমি একটু চেক করবে যে কার্ল অফ ওই ভেক্টরটা কি হচ্ছে, 0 হচ্ছে কিনা। 0 হলে তুমি অন্য পাথেও করে ফেলতে পারবে, হলো, ঠিক আছে? এই তিনটে টেকনিকে আমরা সাধারণত লাইন ইন্টিগ্রেশন করি, ক্লিয়ার? বেশ। সারফেস ইন্টিগ্রেশনের জন্য সারফেস ইন্টিগ্রেশন দু রকমের হতে পারে। ধরো কোনো সারফেস যদি কোঅর্ডিনেট প্লেন বলতে কি বুঝি, XY প্লেন। আচ্ছা, খুব তাড়াতাড়ি বলছি কি, তাহলে আমাকে থামাস একটু, আমি ভাবছি যে এই জিনিসগুলো জানিস, আমি অঙ্ক করব, তার জন্য তাড়াতাড়ি জিনিসগুলো বলে চলে গিয়ে তারপর অঙ্ক করবো আর কি। তো খুব তাড়াতাড়ি বললে কিন্তু থামাস, যদি কারো অসুবিধা হয়, ঠিক আছে? বা বুঝতে অসুবিধা হলে থামাস, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, তো সারফেস, আর যেগুলো বলছি একটু লিখে রাখি শর্ট নোট করে। সারফেস ইন্টিগ্রেশনে
দু রকমের সারফেস হতে পারে। একটা হলো যে প্যারালাল টু কোঅর্ডিনেট প্লেন, কোঅর্ডিনেট প্লেন মানে তিনটে প্লেন, হয় এক্স ওয়াই প্লেন কিংবা ওয়াই জেড প্লেন কিংবা জেড এক্স প্লেন, এই তিনটে প্লেন বা ওই তিনটে প্লেনের সঙ্গে প্যারালাল। এই রকম যদি তোমাকে সারফেস দেয় তাহলে ইজি, কারণ তুমি বুঝতে পারবে যে ধরো এক্স ইজিক্যাল টু 2 একটা সারফেস, এক্স ইজিক্যাল টু 0 আর একটা সারফেস, তাহলে এর ক্ষেত্রে এন ক্যাপ, এর ক্ষেত্রে এন ক্যাপ আরামসে বার করতে পারবে। যদি এটা কিউব হয় তাহলে এর ক্ষেত্রে মাইনাস আই ক্যাপ হবে, আর এটার ক্ষেত্রে আই ক্যাপ হবে, হলো। কিন্তু যদি আবার ধরো একটা -2 আর একটা 0 হলো, সেই কেসে কিন্তু যেটা কম সেইটাতে একটু ভেবে দেখবে, যেটা কম সেইটাতে এন ক্যাপটা মাইনাস হয়, আর যেটা বেশি সেটাতে প্লাস আই ক্যাপ হয়। আউটওয়ার্ড নর্মাল তো, তার জন্য একটু ভেবে দেখবে, বুঝতে পারবে নিশ্চয়, হলো। তো যেগুলো কোঅর্ডিনেট প্লেন বা কোঅর্ডিনেট প্লেনের প্যারালাল প্লেন, হলো, সেই সমস্ত কেসে কিন্তু কি করবে, তুমি ডিরেক্টলি এফ ডট এনডিএস বার করে দেবে ডিরেক্টলি, কারণ এন ক্যাপ পেয়ে যাচ্ছ, তাহলে এফ ডট এন ক্যাপও পেয়ে যাবে আরামসে, এন ক্যাপ ডিএস। অতএব তুমি এন ক্যাপ পেয়ে যাচ্ছ, আর ধরো এক্স ইজিক্যাল টু 0 জন্যই করছি, তাহলে এক্স ইজিক্যাল টু 0 মানে ওয়াই জেড প্লেন, অতএব ডিএসটাকে লেখা যাবে ডিওয়াই ডিজেড। অতএব আরামসে করে ফেলতে পারবে, দুটো ইন্টিগ্রেশন আরামসে করে ফেলতে পারবে, ইন্টিগ্রেশন করে ফেলতে পারবে। কিন্তু যদি কোনো সারফেস কোঅর্ডিনেট প্লেন বা প্লেনের সঙ্গে প্যারালাল না হয়, তখন একটু ঝামেলা, তখন তোমাকে প্রজেকশন সারফেসে নিয়ে যেতে হবে। তার কারণ হলো যে কোঅর্ডিনেট প্লেন বা কোঅর্ডিনেট প্লেনের প্যারালাল হলে এই যে জিনিসটা লিখলাম না, যে ডিএস ইজিক্যাল টু ধরো ওয়াই জেড প্লেন বা ওয়াই জেড প্লেনের সঙ্গে প্যারালাল আছে, তার মানে সেই এলিমেন্টারি এরিয়াটাকে ডিওয়াই ডিজেড লিখতে পারবে। কিন্তু ধরো এমন একটা সারফেস আছে যেটা কোঅর্ডিনেট প্লেনের সঙ্গে প্যারালাল নয় বা কোঅর্ডিনেট প্লেন নয়, সেই কেসে কিন্তু এলিমেন্টারি এরিয়াটা এরকম করে লিখতে পারবে না। যে কোনো দুটো ভেরিয়েবলের ডিটারমিনেন্ট মানে যে কোনো দুটো ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারবে না। তখন তুমি কি করবে, তখন তুমি 2 নম্বর স্টেপটাই চলে যাবে, তখন তুমি প্রজেকশন নেবে। তখন তুমি প্রজেকশন নেবে। প্রজেকশনটা কি করে নেবে, প্রজেকশনটা নেবে এরকম করে, ধরো আমি কোনো একটা ফর্মুলা আমি লিখছি, এ ডট এন ক্যাপ ডিএস, ধরো এটা সারফেস। তাহলে ধরো যদি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নাও, খুব ভালো করে লক্ষ্য করবে, যদি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নাও, এইটা হলো প্রজেকশন সারফেস, এটা হলো প্রজেকশন সারফেস, তাহলে এইটা হয়ে যাবে এ ডট এন যেমন আছে তেমনই থাকবে, ডিএসটা হয়ে যাবে ডিএক্স ডিওয়াই বাই, তার মানে এক্স ওয়াই প্লেনের প্রজেকশন নিয়েছো বলেই বেসিক্যালি ডিএক্স ডিওয়াই হয়েছে, হলো। এন ক্যাপ ডট এক্স ওয়াই প্লেনে কোনো একটা সারফেস যদি থাকে, সেই সারফেসের আউটডোর নর্মাল কোন দিকে হয়, কে ক্যাপ বরাবর, তাহলে এন ডট কে ক্যাপ, মড নিচ্ছ অতএব চাপ নেই, মাইনাস কে ক্যাপও লিখতে পারো, মড নিচ্ছ তো কে ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যদি কোঅর্ডিনেট প্লেনের সঙ্গে প্যারালাল না হয়, তাহলে বেসিক্যালি আমরা প্রজেকশন সারফেসে ট্রান্সফার করে নিয়ে গিয়ে করব, ঠিক আছে, অসুবিধা নেই কিছু, ক্লিয়ার। তখন আমরা প্রজেকশন সারফেসের প্যারালাল নিয়ে গিয়ে করব, এবং ফর্মুলা এটা হবে, এক্স ওয়াই প্লেনে দিয়েছি বলে ডিএক্স দিয়েছে, যদি এটা ওয়াই জেড প্লেনে যে কোনো প্রজেকশন সারফেসে করা যায়, যাতে এই নিচের জিনিসটা যাতে 0 না হয়ে যায়, তাহলেই করা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
তো তুমি যদি ওয়াই জেডে করো, ওয়াই জেডে করলে ডিওয়াই ডিজেড, তাহলে নিচে হয়ে যাবে এন ডট ওয়াই জেড আছে, তার মানে আই ক্যাপ হয়ে যাবে। হলো। আর যদি মনে করো না আমি এক্স জেডে করবো, কোনো অসুবিধা নেই, ডিএক্স ডিজেড বাই এন ক্যাপ ডট জে ক্যাপ, এরকম করে করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা প্লেনে প্রজেকশন করতে পারো, প্রোভাইডেড এই নিচের এই জিনিসটা যাতে জিরো না হয়, তাহলেই হবে। তার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, বাট সেটা অঙ্ক করার সময়ই বোঝা যাবে ছবি আঁকলে। এই নিচের জিনিসটা জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে, জিরো যাতে জিরোটা অ্যাভয়েড করবে। ঠিক আছে, হলো। তো এবার সারফেস পর্যন্ত আর ভলিউমও আলটিমেটলি। আচ্ছা, আর একটা জিনিস শিখিয়ে দিই, তাহলে অঙ্ক করার সময় আর বারবার বলতে হবে না। সেটা হলো যখন ডবল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রেশন করব, ওটা জিরো হয়ে যায়, তাহলে এখন কি করব? জিরো তখন সেই প্লেনে করা যাবে না, অন্য প্লেনে করবে। তিনটেতেই জিরো আসবে না বেশ, কখনো, বেশ। ঠিক আছে? তিনটেতেই জিরো কখনোই আসবে না। জিরো, ধরো এক্স ঠিক আছে ওয়াই, স্যার। এক্স ওয়াই প্লেনে জিরো হয়ে গেল, তাহলে আমি ওয়াই ওয়াই জেড প্লেনে করবো। ঠিক আছে, আচ্ছা, বেশ। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হলো যে ধরো তুমি যখন ডবল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রেশন করছো, মানে সারফেস বা ভলিউম করছো, তখন দুটো ভেরিয়েবল বা তিনটে ভেরিয়েবলের ইন্টিগ্রেশন করবে। তার মানে সারফেস মানে দুটো ভেরিয়েবল, ভলিউম মানে তিনটে ভেরিয়েবলের ইন্টিগ্রেশন করবে। এবার সেইখানে দুটো জিনিস আসতে পারে, যে ভেরিয়েবলগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কোনো চাপ নেই, তুমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন লিমিট দেবে, আলাদা আলাদা করে করে ফেলবে, কোনো চাপ হবে না। ঠিক আছে, কিন্তু ভেরিয়েবলগুলো যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেমন করে সেরকম করে করতে হবে। একটা সোজা এক্সাম্পল দিই, ধরো 2Dতেই উদাহরণ দিই, সারফেসই করছি। ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, ফাইন, এটা ধরো 5 ইউনিট, এটা 2 ইউনিট, তার মানে এরিয়া বুঝতে পারছো 10 হবে। এরিয়া বুঝতে পারছো যে 10 হবে। ঠিক আছে, এবার কথা হলো ধরো এটা এক্স এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তোমাকে বলেছে যে এরিয়াটা তুমি ইন্টিগ্রেশন করে বার করবে। তাহলে তুমি কি করবে না, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই দিয়ে একটা পয়েন্ট ধরবে এক্স ওয়াই, দিয়ে এক্স ওয়াই পয়েন্টের অ্যারাউন্ডে কি করবে না, একটা এলিমেন্টারি এরিয়া ধরবে, রাইট? করেছো এরকম, মেকানিক্সে প্রচুর করেছো, মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্যালকুলেশন, স্কেল তোমার কি বলে পোটেনশিয়াল ক্যালকুলেশন, এরকম করেছো প্রচুর। ঠিক আছে, তো এলিমেন্টারি এরিয়াটা হয়ে গেল আমার ডিএক্স ডিওয়াই, রাইট? কি ডিএক্স ডিওয়াই। এবার তুমি বার করছো কি, পুরো ইন্টিগ্রেশনটা বার করবে, পুরো এরিয়াটা। এই কেসে কিন্তু আরামসে এক্স এর ভ্যালু 0 থেকে 5, ওয়াই এর ভ্যালু 0 থেকে 2, ডিএক্স মানে এক্স, তার মানে 5 হয়ে গেল, 2 হয়ে গেল, 10 অ্যান্সার হয়ে গেল। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরামসে করে ফেললাম। কি করে ইন্ডিপেন্ডেন্ট বুঝছো? সেটা হলো যে দেখো এক্স ভেরিয়েবল, এই ধরো আমি এই লাল লাইন টানলাম, এই দিকে যাচ্ছি, তার মানে এক্স চেঞ্জ হচ্ছে, এক্স এর জন্য কি ওয়াই চেঞ্জ হচ্ছে? ওয়াই তো এটা তো বেসিক্যালি কার্ভ আমার, তাই এক্স ইজিক্যাল টু 1 এর জন্যও যা ওয়াই, এক্স এর জন্য 2 এর জন্যও তাই ওয়াই, আবার 5 এর জন্যও তাই ওয়াই, রাইট?
তার মানে এক্স এর ভ্যালু 0 থেকে 5 চেঞ্জ হওয়ার জন্য ওয়াই এর ভ্যালুর কোনো চেঞ্জ নেই। একই রকমভাবে এটাও সত্যি যে ওয়াই এর ভ্যালু 0 থেকে 2 হওয়ার জন্য এক্স এর ভ্যালু 5ই হবে সবসময়। হলো? তাহলে এইটা ডিপেন্ডেন্ট নয়। হলো? কিন্তু ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এখানেও এটা 5 ইউনিট, এটা 2 ইউনিট। এবার মজাটা কি, একই রকম ক্যালকুলেট করলে 10 হয়ে যাবে, কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু 10 নয়, হাফ ইন্টু 2 ইন্টু 5 মানে 5 হবে। ঠিক আছে? তখন কি করবে, তার মানে এখানে কিন্তু মজা কি যে এক্স এর ভ্যালু 1 এর জন্য ওয়াই এর ভ্যালু এটা, 2 এর জন্য এটা, 3 এর জন্য এটা, 4 এর জন্য এটা, 5 এর জন্য ওয়াই এর ভ্যালু 0। তার মানে এক্স আর ওয়াই কিন্তু মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। তুমি এই রকম করে করতে পারবে না যে নিজের মতো করে ইন্টিগ্রেশন করে দিলে এক্স এক্স এর মতো করে দিলে ওয়াই ওয়াই এর মতো করে দিলে, সেই রকম কিন্তু এই ক্ষেত্রে করতে পারবে না। কারণ হলো এক্স আর ওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট। বুঝা গেল? তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অঙ্কগুলো তুমি করবে কি করে, থাকলে এটাই থাকবে, চান্স বেশি আর কি। হলো? তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখনই করবে তখন বেসিক্যালি কেমন করে ডিপেন্ডেন্সি আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। যেমন এই 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 যে স্ট্রেট লাইন, সেটার ইকুয়েশন কি না, x/5 প্লাস y/2 এইটা ইজিক্যাল টু 1 বেসিক্যালি। এটা নিশ্চয়ই বলার দরকার নেই। হ্যালো? তো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো এটা, যদি একটু ভাঙো তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 5y, এইটা ইজিক্যাল টু 10। হলো? বোঝা গেল? 2x প্লাস 5y ইজিক্যাল টু 10, ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। ক্লিয়ার? এবার তুমি প্রথম লাইনটা কিন্তু সেম, তুমি এরিয়া বার করতে চাইছো dx dy, এই লাইনটা সেম, এরিয়া সেম, এটাই। কিন্তু ইন্টিগ্রেশনের টেকনিক কিন্তু আলাদা। ইন্টিগ্রেশনের টেকনিক কিন্তু এই রেক্ট্যাঙ্গেলে যেমন করে করলাম যে 0 থেকে 5 আর 0 থেকে 2, সেটা করলে হইবে না। হ্যাঁ, তোমাকে কি কিছু জিজ্ঞেস করবি, কেউ জিজ্ঞেস করলে বল। আচ্ছা, তো আগের টেকনিকে করলে কিন্তু হবে না, কারণ এক্স আর ওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট। এবার কথা হলো যে যখনই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে তখন তোমাকে চুজ করতে হবে যে তুমি কোনটা আগে করবে কোনটা পরে করবে, এটা তোমাকে আগে চুজ করতে হবে। ঠিক আছে? তোমাকে আগে চুজ করতে হবে তুমি কোনটাকে আগে করবে কোনটাকে পরে করবে। তুমি যে কোনো একটাকে আগে করতে পারো, যে কোনো একটাকে পরে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ভাবছি যে ওয়াইটাকে আমি আগে করব, তুমি এক্সটাও আগে করতে পারো, কোনো অসুবিধা নেই। হলো? তো ওয়াইটা আগে করব, তার মানে এক্স এর ইন্টিগ্রেশন আমি রেখে দেব। হ্যাঁ, আমি ওয়াইটা আগে করতে চাই, তার মানে ডি ওয়াই এইটা আমি আগে করতে চাই, এইটা আমি আগে করতে চাই, তারপর ডিএক্স করব, ইন্টিগ্রেশনটা আগে রেখেছি। হলো? এবার কথা হলো যে ওয়াই এর ভ্যালু ইন টার্মস অফ, তার মানে এক্স হবে, কারণ ওয়াই তো ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন তো হবে না, ওয়াই এর লিমিট 0 থেকে 2 তো আমি করতে পারবো না, সবসময় তো 0 থেকে 2 নয়। ওয়াই এর ইন্টিগ্রেশন লিমিটটা হবে ইন টার্মস অফ আদার ভেরিয়েবল, মানে এখানে আদার ভেরিয়েবল মানে এক্স। সেই মানটা কি করে ঠিক করবে দেখো, ভালো করে, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো আমি ওয়াই এর ভ্যালু যাচ্ছি কোথা থেকে, ওয়াই এর ভ্যালু যাচ্ছি 0 থেকে, ওয়াই এর ভ্যালু 0 মানে এক্স অ্যাক্সিসের উপর, 0 থেকে এই স্ট্রেট লাইনের উপর যাচ্ছি, রাইট, এই পার্টিকুলার অঙ্কের জন্য। তাহলে ওয়াই এর ভ্যালু 0 থেকে স্ট্রেট লাইনের উপর যাচ্ছি, স্ট্রেট লাইন মানে এটা, তো এই স্ট্রেট লাইনে ওয়াই এর ভ্যালু কত, 10 মাইনাস 2x হোল বাই 5। বোঝা গেল? তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশন লিমিট হলো 0 থেকে 10 মাইনাস 2x বাই 5, তার মানে এটা কত হবে, এটা হয়ে গেল ইন্টিগ্রেশন থাকলো একটা dy, ইন্টিগ্রেশন করলে ওয়াই, ওয়াই এর ভ্যালু এটা বসাবে আর একবার 0 বসাবে, তার মানে আলটিমেটলি 2x বাই 5। ওয়াই যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এক্স এর ইন্টিগ্রেশন করা যাবে না। হলো? এবার তুমি এক্স, শুধুই এক্স আছে, এক্স এর লিমিট কোথা থেকে কোথায় গেছে, তোমায় 0 থেকে 5 পর্যন্ত গেছো, 0 থেকে 5 ইন্টিগ্রেশন করো, আরামসে 5 হবে, কোনো চাপ নেই।
ট্রায়াঙ্গেলের এরিয়া যেহেতু 5 তার জন্য আমি ডিরেক্ট লিখে দিলাম। দেখো ইন্টিগ্রেশন করো, দেখো 5ই আসবে। ঠিক আছে, হলো, বোঝা গেল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের ব্যাপারটা বোঝা গেল, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গল্পটা হলো। ভেক্টর যখন তোমার কি করবে, কি বলে তোমার যখন ভলিউম করবে তখন স্বাভাবিক তিনটে আসবে। যেমন আজকেই একটা অঙ্ক করলাম, ধরো একটা প্যারাবোলয়েড আছে, তার মানে এটা এক্স, এটা জেড, জেড এক্স, উপরের দিকে ওয়াই, হ্যাঁ ঠিক আছে। তো ইকুয়েশন আছে, ধরো ইকুয়েশনটা ছিল এরকম, এই ইকুয়েশনের প্লট এটা। কী করে বুঝলে কি ইকুয়েশনের প্লট এটা? না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হয়ে যাবে মাইনাস জেড মাইনাস 4, তার মানে জেড অ্যাক্সিসের উল্টো দিকে খোলা একটা প্যারাবোলা হবে এরকম, হলো। আর কি বলে দিয়েছে? আর বলেছে হলো যে ওয়াই ইজিক্যাল টু 0 থেকে ওয়াই ইজিক্যাল টু 3 গেছে, মানে হাইটটা এইরকম, এই যে জিনিসটা বাউন্ড হয়েছে না, ভলিউমটা বার করতে দিয়েছে বেসিক্যালি এইটা, এটাতে এরিয়া দেখছো রাইট। তো ওয়াই ইজিক্যাল টু 0 মানে বোর্ডের প্লেনটা, মানে ল্যাপটপের স্ক্রিনের প্লেনটা, এইটার একটা হাইট আছে, এই জিনিসটার একটা হাইট আছে, সেই হাইটটা হলো ওয়াই ইজিক্যাল টু 0 থেকে 3 পর্যন্ত, দিয়ে ভলিউম বার করতে দিচ্ছে আমাকে বেসিক্যালি, যে এর আন্ডারে ওইটুকুর মধ্যে ভলিউমটা কত হবে। বুঝতে পেরেছো তো? এই আমি যেটা শেডেড অংশ দিলাম সেটা হলো এরিয়া, এবার এর একটা হাইট আছে, ওয়াই ইজিক্যাল টু 0 থেকে ওয়াই ইজিক্যাল টু 3টা হলো হাইট, হলো। তো ভলিউম দিয়েছে। তো এই অঙ্কটা দেখো আমি কি করে করছি, তারপরে ডিভি ডিএক্স ডিওয়াই ডিজেড। এবার কথা হলো দেখো এক্স ওয়াই জেড কিন্তু তিনটেই ডিপেন্ডেন্ট ভায়া দিস ইকুয়েশন, হলো ঠিক আছে। এবার তার মধ্যেও মজাটা হলো যে ওয়াই এর লিমিট অলরেডি তোমাকে বলে দিয়েছে, তার মানে ওয়াইটা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হয়, এক্স আর জেডের উপর ডিপেন্ড করে না, হ্যালো। ওয়াইটা নিজে নিজেই চেঞ্জ হয়, এক্স আর জেডটা যে স্ট্রেট লাইন তুমি যে কার্ভটা এঁকেছো, দেখো এই যে কার্ভটা সেটা বেসিক্যালি এক্স এবং জেডের, জেড প্লেনে এঁকেছি, অর্থাৎ এক্স জেড চেঞ্জ হবে, ঠিক আছে, হলো। যেমন তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, ওয়াইটাকে আমি আরামসে করে ফেলবো 0 থেকে 3, কিন্তু ডিএক্স এবং ডিজেডটা আরামসে করার কোনো স্কোপ নেই, ঠিক আছে। তো আমি ভাবলাম জেডটাকে আগে করব, বেশ করলাম, তাহলে জেডটাকে আগে করব, লিমিট পরে ঠিক করছি, তারপর আমি ডিএক্স করব, খুব ভালো কথা হলো। এক্ষুনি কি বললাম, এরা দুজন ডিপেন্ডেন্ট, যে তো জেডটাকে আগে করবো ভেবেছি, তাহলে জেডটা কোথা থেকে কোথায় যাচ্ছে বলো তো? জেড যাচ্ছে জেড ইজিক্যাল টু 0 থেকে এই কার্ভ পর্যন্ত, রাইট রাইট, 0 থেকে এই কার্ভ পর্যন্ত, ওয়াইটাকেও আগে করতে পারবে না, রাখো আগে, ওয়াইটাকেও করতে পারবে না কারণ ইন্টিগ্রেশন করলে আসবে, হ্যালো। এই এই থেকে এইখানে যাচ্ছে, রাইট। তাহলে জেডের ভ্যালু 0 থেকে যাচ্ছে কোথায়? এই যে কার্ভটাই তো হলো বেসিক্যালি 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট। তাহলে প্রথমে তুমি জেড করলে ইন টার্মস অফ এক্স ওয়াই পাবে, ওয়াইটা করতে পারবে না, হলো। আচ্ছা তাহলে ডি ওয়াই থাকলো, করতে পারবে না এখন। ডি জেড করলে কত আসছে? ডি জেড করলে আসছে দেখো যে 4 মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে ডিএক্স ডিওয়াই এখনও আছে, ডিএক্স ডিওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ আমি একটু ভুল বলেছিলাম, কারণ হলো যে এই যে স্ট্রেট লাইনটা, এই যে এক্স ওয়াই প্লেনে বেসিক্যালি একটা সার্কেল হবে, এই প্যারাবোলয়েডটা
যদি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নাও তাহলে সার্কেল হবে। কি করে বুঝছো? যদি ছবি অনুযায়ী বুঝতে নাও পারো তাতেও অসুবিধা নেই, জেড ইজিক্যাল টু 0 বসিয়ে দাও। জেড ইজিক্যাল টু 0 মানেই বেসিক্যালি এক্স ওয়াই প্লেন, তাহলে জেড ইজিক্যাল টু 0 বসালে বেসিক্যালি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 আসবে। দেখো সার্কেলের ইকুয়েশন এসছে, বুঝতে পারলে? হলো? এবার তার মানে তুমি দেখো জেডকে অলরেডি তাড়িয়ে ফেলেছো, কিন্তু এখনো পর্যন্ত এই লাইনে যখন আছো তখন কিন্তু জেডকে তাড়িয়ে ফেলেছো। হলো? জেডকে কিন্তু অলরেডি তাড়িয়ে ফেলেছো। এবার তুমি কি করবে? এবার তোমাকে আবার চুজ করতে হবে যে তুমি কোনটা আগে করবে। হলো? আচ্ছা, এখানে একটা টেকনিক আছে যে যদি সার্কেল হয় তাহলে প্যারামেট্রিক ফর্মে নিয়ে গেলে সব থেকে সোজা হয়। তার কারণ হলো সার্কেলের ইকুয়েশনে কার্টেসিয়ান ইকুয়েশন যদি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4, মানে এক্স আর ওয়াই ডিপেন্ডেন্ট হয়ে গেল সার্কেল হলে। কিন্তু যদি আমি পোলার ইকুয়েশন লিখি সার্কেলের ক্ষেত্রে, পোলার ইকুয়েশন কি বলতো সার্কেলের ক্ষেত্রে? আর এর ভ্যালু 2, ব্যাস। আর এর ভ্যালু 2 মানেই বেসিক্যালি 2 রেডিয়াসের সার্কেল, কারণ থিটার ভ্যালু 0 থেকে 2 পাই ট্রাভেল করবে, কিছু বলা নেই। মানে পোলার কোঅর্ডিনেটে তাই হয়, 0 থেকে 2 পাই পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট হয়, তাই না? তার মানে হলো যে আর এর ভ্যালু 2, তার মানে আর থিটা বেসিক্যালি ইনডিপেন্ডেন্ট হয়ে গেল। আমরা তো তাই চাই, ডিপেন্ডেন্ট কি চাই? আগের স্লাইডে যে অঙ্ক করলাম আমি, ডিপেন্ডেন্ট হলে তো অনেক কঠিন হচ্ছে। তো আমি যদি এনিহাও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ট্রান্সফার করতে পারি, তার থেকে তো আর সৌভাগ্য কিছু নেই। তাহলে সার্কেলের ক্ষেত্রে সেই সৌভাগ্যটা হয় যে সার্কেলের ক্ষেত্রে কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফার করে নিয়ে গেলে কি হয় না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর থিটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক আছে? তো আমরা সেটাই করি। তাহলে এক্স ইজিক্যাল টু সারফেস যেহেতু দিয়েছে আর কস থিটা, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা, আর ডিএক্স ডিওয়াই এটা হলো কার্টেসিয়ানে এলিমেন্টারি এরিয়া, পোলারে এলিমেন্টারি এরিয়া হলো আর ডিআর ডি থিটা। পোলারে এলিমেন্টারি এরিয়া হলো আর ডিআর ডি থিটা। এবার মজাটা দেখো, মজাটা কি হলো? ডবল ইন্টিগ্রেশন, ভালো কথা, 4 মাইনাস এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে বেসিক্যালি 1 হয়ে যাবে, আর স্কোয়ার হবে। আর ডিএক্স ডিওয়াই জায়গায় লিখলে আর ডিআর ডি থিটা। হলো? এবার তাহলে দেখো প্রথমটা ভাঙলে আর ডিআর ডি থিটা, আর পরেরটা ভাঙলে আর কিউব ডিআর ডি থিটা। এবার আরামসে করতে পারবে, কেন না আর থিটা তো ইন্ডিপেন্ডেন্ট, এটা 0 থেকে রেডিয়াস 2, তার মানে 4 আছে, তারপরে 2, তাহলে 0 থেকে 2 পাই থেকে 2। এবার তুমি আরামসে ভলিউমটা করতে পারবে। একটু অঙ্কটা ভুলই বলেছে, এই ওয়াইয়ের ভ্যালুটা নেই, কিছু দেয়নি, এই ওয়াইয়ের ভ্যালুটা কিছু দেয়নি। প্যারাবোলয়েড মানে ওইটা হয়ে যাবে, এই ওয়াইয়ের ভ্যালু দেয়নি। হলো? তো ভলিউমের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ করতে হয়, যে কোনো একটা আগে করলে তারপর অন্য দুটোতে ট্রান্সফার হবে, তখন আবার অন্য দুটোর মধ্যে যেমন দুটো ক্ষেত্রে করছিল সেই রকম করে হবে। হলো? আচ্ছা, একটা খুব সোজা টেকনিক্যাল ব্যাপার, সেটা হলো তোমাদের যদি আমি 20টা অঙ্ক দিই, খুব ভালো করে শোন এই জিনিসটা। সাপোজ আমি 20টা অঙ্ক দিলাম, যে পরের দিন ক্লাসের আগে 20টা অঙ্ক দিলাম, কেউ কিন্তু একদিন বসে 20টা করে ফেলবি না। ঠিক আছে? এটা কিন্তু শুনতে বোকা বোকা লাগলেও খুব এফেক্টিভ ব্যাপারটা। আমি আজকে শনিবার, পরের শনিবারের মধ্যে তোকে আমি 20টা অঙ্ক দিলাম, তুই কি করলি, ধর আজকে এনথু আছে, আজকেই রাত্রে 20টা অঙ্ক করে ফেললি। হলো? আর যারা ল্যাদখোর তারা শুক্রবার রাত্রে বসে 20টা অঙ্ক করে ফেললো, বা শনিবার সকালে বসে অঙ্ক 20টা করে ফেললো। তার থেকে বেশি এফেক্টিভ হবে তুই যদি সেই অঙ্কগুলোই, ওই 20টা অঙ্কই প্রতিদিন 4টে বা 5টে করে 4 দিন বা 5 দিনে করিস, তাহলে বেশি এফেক্টিভ হবে। কী বললাম, বোঝা গেল? একদিনে 20টা করার থেকে তুই যদি সেই 20টা অঙ্কই করবি, কিন্তু 4 দিন ধরে 5টা করে কর। হ্যালো? তাহলে কিন্তু বেশি এফেক্টিভ হবে, প্র্যাকটিসটা বেশি হবে, এবং প্রতিদিনই যখন 4টে অঙ্ক করছিস তখন তুই জিনিসগুলো একটু দেখবি, দেখাও বেশি হবে।
হ্যাঁ, একদিনে করে পুরো সপ্তাহটা ঘুরে না বেরিয়ে তুই প্রতিদিনই যা অঙ্ক দেবো ওটাকে ডিভাইড করে নিবি, যে আমার সেরকম ভাববি 7 দিনই তো ভাবতে পারবি না, এবার 6 দিনই ভাবতে পারবি না, 2 দিন কমিয়ে 4 থেকে 5 দিন ভাববি। তো 4-5 দিনে আমি কতটা করে করব, যদি দেখি হ্যাঁ 20টা অঙ্ক থাকবে না, বেশিই থাকবে, যাই হোক আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, তাহলে 5 দিনে করতে হবে, তাহলে 5 দিনে আমাকে 15টা করে করতে হবে, তাহলে আমি সেরকম করে করব। ক্লিয়ার তো? বোঝা গেল তো? এই জিনিসটা যেন মাথায় থাকে, তাহলে এফেক্টিভলি তোর পড়াশোনাটা বেশি হবে একদিনে করার থেকে। কারণ একদিনে যখনই করবি, আজকে করে ফেললি, তাহলে মাঝে টাচ নেই মানে কি, মাঝে টাচ নেই মানে অনেক জিনিসগুলো ভুলে গেলি, হ্যালো, বা একবারে তুই যদি মনে করিস যে শনিবার পড়া শুক্রবারে করব, তাতেও মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেল, সেই গ্যাপিংটা যাতে না হয়, প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করছি সেরকম যেন হয়। কাজ থাকবে আমরা স্যার পরের দিনে বলছি করব। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বল বল রিমা। স্যার বলছি আপনি যে বললেন যে ডট মানে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে কার ভ্যালুটা 0 হয়, সেটা তো ম্যাথমেটিক্যালি বোঝা যায় যে গ্রেডিয়েন্ট অফ সামথিং করে ঠিক ওটা ঠিক ঠিক। ম্যাথমেটিক্যালি বোঝা যায় ভেক্টর আইডেন্টিটি থেকে, কিন্তু ফিজিক্যালি কি করে বোঝা যায়? আচ্ছা, ফিজিক্যালি কি করে বোঝা যায়, এটা এখন ফার্স্ট সেমকে পড়াচ্ছি আর কি। আচ্ছা বেশ, তো তুই বলছিস যে আপনি ম্যাথামেটিক্যালি বলছেন যে কার্ল ভ্যালু হলে কনজারভেটিভ হবে, কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্স তো ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ। আপনি এই দুটোকে রিলেট করছেন কি করে, যে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট আবার কার্ল ভ্যালু 0, সেটা রিলেট করছেন কি করে? আচ্ছা, রিলেট করছেন মানে কার্লের সঙ্গে ওয়ার্ক ডান কিভাবে ডিপেন্ড গুড করছে? গুড গুড, সেটাই বলছি। ধর এফ ডট ডিআর, তো আমি প্রথমে কনজারভেটিভ ধরছি, পাথ ইন্ডিপেন্ডেন্ট কথাটা ধরছি না, ঠিক আছে? অতএব এইটাকে আমি আচ্ছা। লিখছি, এইটাকে আমি স্টেপ জাম্প করলাম একটু, এরকম লিখতে পারবো, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে এইটাকে আমি লিখতে পারবো -5 বা +5, এফটাকে কেমন লিখছি তার উপর ডিপেন্ড করবে। এবার এইটা আমার ধর ইনিশিয়াল লিমিট আছে x1 y1 z1 থেকে x2 y2 z2, ফাইন, হ্যালো। তার মানে নিশ্চয়ই ফাই, এইটা যদি আপার মাইনাস আছে তাহলে লোয়ার লিমিটটা আগে বসিয়ে দিই, তার মানে ফাই অ্যাট x1 y1 z1 মাইনাস ফাই অ্যাট x2 y2 z2, ফাইন। প্রবলেম আছে নাকি বল এতটুকুতে? না না, ঠিক আছে। আশা করি যে বুঝতে পেরে গেছিস, কারণ দেখ হুম। দেখ তার মানে আমি শুধু কার্ল ইউজ করেছি, ঠিক আছে, মানে কার্ল ভ্যালুটা 0 ইউজ করেছি, কার্ল অফ এফ ইজিক্যাল টু 0 ইউজ করেছি, তাতে আমার রেজাল্টটা কি এসছে, ইনিশিয়াল পয়েন্টের ফাই মাইনাস ফাইনাল পয়েন্টের ফাই, তাই না? তার মানে ইন বিটুইন কি আছে তাটা ডিপেন্ডই করছে না, তার মানে আমার শুধু এই ইনিশিয়াল পয়েন্ট, এই ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টে এরকম রাস্তা, না স্ট্রেট লাইন, না এরকম সার্কুলার, না প্যারাবোলিক, কিছু ডিপেন্ড করছে না, শুধু ডিপেন্ড করছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর, তাই না? তার মানে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে রিমা? হ্যাঁ স্যার, এটা তো ম্যাথমেটিক্যালি হলো, আমি তো এগুলোকে তো বুঝেছি, আরে কিন্তু আমি ফিজিক্যালি কি করে বুঝছি? ফিজিক্যালি তো হলো, আরে তুই ম্যাথামেটিক্যালি ইউজ করলি যে কার্ল অফ এফ ইজিক্যাল টু 0, ভালো করে বোঝ লজিকটা, কার্ল অফ এফ ইজিক্যাল টু 0 তুই ম্যাথামেটিক্যালি ইউজ করলি, এখনই কিন্তু তুই কনজারভেটিভ বলে পাথ ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা ইউজ করিস নি, শুধু ইউজ করেছিস কার্ল অফ এফ ইজিক্যাল টু 0, ঠিক আছে? যে কার্ল অফ এফ ইজিক্যাল টু 0 ইউজ করে ফাইনাল অ্যান্সার এলো ওয়ার্ক ডান সমান এটা, হ্যালো। Path এটা independent। এটা মানে কি, এটা মানেই তো পাথ ইন্ডিপেন্ডেন্ট, তাই না? হুম। তার মানে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হলো, তার মানে কনজারভেটিভ হলে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, সেটাই তো বলছিলাম এতক্ষণ ধরে, হুম। ঠিক আছে? বলছি ওই ফোর্সটা তো কনজারভেটিভ হয়, এখানে ওই যে কার্ভটা আঁকলেন ওখানে তো প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে আবার দিকও চেঞ্জ হচ্ছে, তাই তো ওটা কনজারভেটিভ থাকছে না। আর আমরা যেটা কনজারভেটিভ বলি সেটা তো মানে যেখানে কার্লটা 0 হয়ে যায় ওখানে তো
উম, প্রত্যেকটা পয়েন্টে ফোর্সটা একই, ভ্যালু না একই, না না দিকও একই। না, এটা ভুল কনসেপ্ট, এটা ভুল ভাবি। ঠিক আছে, কনজারভেটিভ মানে সব জায়গায় ভ্যালু এক দিক এক তা নয়। ঠিক আছে, আমি এরকম উদাহরণ আর অনেক উদাহরণ দেওয়া যাবে, অঙ্ক করতে করতে তোরা নিজেরাও পাবি। তুই যেটা ভাবছিস একদম ভুল ভাবছিস, যে কনজারভেটিভ মানে হলো যে প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু এবং দিক এক, সেটা একদম ভুল কথা। ঠিক আছে, দিক এক না, আমি ওটা বললাম না, আমি বললাম যে সেই যেরকম দুটো ক্যাপাসিটরের মধ্যে যেরকম ইলেকট্রিক ফিল্ডটা থাকে না, ওই রকম। ওটা না, ওটা কনজারভেটিভ নয়, এটা ইউনিফর্ম। হ্যাঁ ওটা হ্যাঁ, ইউনিফর্ম। হ্যাঁ, ওটা কনজারভেটিভ আর ইউনিফর্মের মধ্যে আকাশ পাতালে মানে কাছাকাছি কোনো রিলেশন নয় রে। ঠিক আছে, ওটা তুই যেটা বলছিস ঠিক বলছিস, সেটা ইউনিফর্ম যদি হয় ঠিক, তাহলে ইউনিফর্ম মানে হলো যে প্রত্যেকটা পয়েন্টে ভেক্টর ভেক্টর ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ভেক্টর ম্যাগনিটিউড সেম, কিন্তু কনজারভেটিভ মানে তা নয়। ঠিক আছে রে সোম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কিছু কারো কোশ্চেন আছে বল? আর কিছু কোশ্চেন আছে? আচ্ছা, মাইনাস সাইনটা কেন ইউজ করে জানিস তো? এই এ ফিজিক্যাল টু মাইনাস গ্যাড করছি, সেটা কেন ইউজ করে? ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার না হলে বলিস। কেউ কিছু বলছিস মানে সবাই জানিস তার মানে যে মাইনাস সাইনটা কেন নিচ্ছে। না স্যার, বলুন একবার। আচ্ছা, দেখ, কনজারভেটিভ ধরে আলটিমেটলি আমার এসছে কি, ডাব্লিউ ইজিক্যাল টু ইনিশিয়াল পয়েন্টে ফাই মাইনাস ফাইনাল পয়েন্টে ফাই, ফাই ওয়ান মাইনাস ফাই টু এসছে বেসিক্যালি। ঠিক আছে না? আচ্ছা, যদি মাইনাসটা না ধরতাম তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ান আসতো। এ দুইতে কোনো কনফিউশন আছে কারো? নিশ্চয় নেই। বেশ, এবার কথা হলো যে ডাব্লিউ ইজিক্যাল টু আর একটা জিনিস লেখা যায়, টি টু মাইনাস টি ওয়ান। প্রুভও করতে পারি, আমি প্রুভ করলাম না। মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ, সেইটা ইজিক্যাল টু ওয়ার্ক ডান। অনেক অঙ্ক মেকানিক্সে অনেক অঙ্ক করেওছিস হয়তো এটা ধরে, যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ নাথিং বাট ওয়ার্ক ডান। তাহলে এইটা ইকুয়ালস টু ফাই ওয়ান মাইনাস ফাই টু, বুঝলি? তাহলে বেসিক্যালি টি ওয়ান প্লাস ফাই ওয়ান মানে এক নম্বর পয়েন্টে টোটাল এনার্জি কাইনেটিক প্লাস পোটেন্সিয়াল, আর দু নম্বর পয়েন্টে কাইনেটিক প্লাস পোটেন্সিয়াল দুটো সমান। কারণ তার জন্য বারবার বলছিলাম যে মাইনাস সাইনটা ইউজ করা হয় ফর এনার্জি কনজারভেশন, কারণ সিস্টেমের ক্ষেত্রে এনার্জি টোটাল কাইনেটিক এনার্জি এক নম্বর পয়েন্টেও যা, দু নম্বর পয়েন্টেও তাই, টোটাল এনার্জি সরি কাইনেটিক প্লাস পোটেন্সিয়াল। কিন্তু যদি এই এই এ ফিজিক্যাল টু মাইনাস গ্যাট ফাই ইউজ না করি, তাহলে এই মাইনাসটা আসবে না, তাহলে এইটা চলে আসবে ফাই টু মাইনাস ফাই ওয়ান, তখন এনার্জি কনজারভেশনটা হবে না। বুঝা গেল?